হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা কেমিক্যাল চেইন চ্যাপ্টারের যত ভালো ভালো ম্যাথ আছে সবগুলি সলভ করব। সো বেসিক্যালি ম্যাথে আমাদের চ্যাপ্টার রিভাইজ হয়ে যাবে। চলো শুরু করি। ফার্স্ট কোয়েশ্চেন, তোমাকে বলছে টাইটেনিয়াম দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতি দ্বারা আগরিক থেকে নিষ্কাশন করা হয়। একটা হলো অধিকতর সক্রিয় ধাতু ব্যবহার করে, আরেকটা হলো তড়িৎ বিশ্লেষণ করে। বলছে কাঙ্ক্ষিত উৎপাদে বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা ব্যবহার করে। এই যে সর্বাধিক উপস্থিতি, বিক্রিয়ক পরমাণুর সর্বাধিক উপস্থিতির ধারণা ব্যবহার করে কোন পদ্ধতি গ্রিনার সেটা নির্ণয় করা হয়। বেসিক্যালি অ্যাটম ইকোনমি চাইছে। সো প্রথমটার ক্ষেত্রে পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি হয়ে যাবে হলো আমাদের টাইটেনিয়াম ডিভাইডেড বাই টোটাল বিক্রিয়ক অথবা টোটাল উৎপাদ, যেটা দাও কোনো সমস্যা নাই, টিআই প্লাস 2 mgO ইন্টু 100%। সো এখানে দেখো টাইটেনিয়ামের আণবিক ভর বলে দিছে না 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস 2 ইন্টু 24.3, ব্র্যাকেট দিতে হবে 2 ইন্টু 24.3 প্লাস 16, হ্যাঁ, ইন্টু 100%। সো কত আসে আমাদের 37.26%। ওকে, আর পার্সেন্টেজ অ্যাটম ইকোনমি অফ দুই নাম্বারটা, এক নাম্বারটা তো পাইলাম, দুই নাম্বারটায় কি হবে টাইটেনিয়াম ডিভাইডেড বাই টাইটেনিয়াম প্লাস অক্সিজেন ইন্টু 100%। সো হয়ে গেছে, টাইটেনিয়াম হলো 47.88 ডিভাইডেড বাই 47.88 প্লাস 16 দুগুণে 32, মানে 16 গুণ 2। সো বেসিক্যালি এখানে অ্যান্সার হবে ইন্টু 100%। সো এটা হলো 60% বা 59.94%। ইজি। কোনটা বেশি গ্রিনার? দিস ওয়ান ইজ গ্রিনার। ওকে 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 মাথায় রাখতে পারবা। অ্যাটম ইকোনমি মানে কি? কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ অথবা মোট বিক্রিয়ক। কাঙ্ক্ষিত উৎপাদ ডিভাইডেড বাই মোট উৎপাদ অথবা মোট বিক্রিয়ক। পরে কোশ্চেনে যাই। বলছে উপরোক্ত বিক্রিয়াগুলোকে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ক্রম অনুসারে সাজাও। সো আমরা কি জানি, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা ই ফ্যাক্টর ইজ ইকুয়াল টু আমাদের বজ্র ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদ। এখানে 100% করা লাগে না কিন্তু, ঠিক আছে? বজ্র ডিভাইডেড বাই কাঙ্ক্ষিত উৎপাদ, এটা হলো আমাদের ই ফ্যাক্টর। সো এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? এইটা। আর বজ্র কোনটা? এটা হলো বজ্র। আবার এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? সালফার ট্রাইঅক্সাইড। বজ্র আছে, বজ্র নাই। আর এখানে কাঙ্ক্ষিত উৎপাদ কোনটা? ক্রোমিয়াম। আর বজ্র কোনটা? এটাই, যে এটা হলো বজ্র। সো প্রথম ক্ষেত্রে ই ওয়ানটা বের করে ফেলি আমরা, যে বজ্র হলো 2 ইন্টু H2O, সরি 8 ইন্টু H2O ডিভাইডেড বাই 2 ইন্টু C4H2O3, শেষ। সো বের করো 8 ইন্টু 18 ডিভাইডেড বাই 2 ইন্টু C4 এর ক্ষেত্রে 12 গুণ 4 প্লাস 2 প্লাস 16 গুণ 3। সো অ্যান্সার আসতেছে আমাদের 0.735। ওকে, আর E2 এর কথা যদি বলি, এটা বজ্র 0 ডিভাইডেড বাই 2SO3। সো বেসিক্যালি 2 নম্বর ই ফ্যাক্টর 0। 3 নম্বর ই ফ্যাক্টর কত? 3 নম্বর ই ফ্যাক্টর হলো 3 অণু কার্বন ডাইঅক্সাইড 3CO2 ডিভাইডেড বাই 2টা ক্রোমিয়াম। সো ক্রোমিয়ামের আণবিক ভর কত বলো তো? ক্রোমিয়ামের আণবিক ভর হলো 52, আর ম্যাঙ্গানিজের হলো 55, আয়রনের হলো 55.85 বা 56 বলে, 55.85 অথবা অনেকে ডাইরেক্ট 56ও বলে ফেলে। সো ইজি, এগুলি মাথায় রাখতে পারবা। আয়োডাইনের হলো 127। এই কয়টা মাথায় রাখতে পারলে তোমার কেউ আটকাবে না ভাই। লেডেরটা অনেকে মনে রাখতে চায়, লেড আর মার্কারি অনেকে ভুল লাগায় ফেলে, প্যাচ লাগায় ফেলে। সো 3 ইন্টু 44 ডিভাইডেড বাই 2 ইন্টু 52। সো কত আসে অ্যান্সার? 1.27। সো সবচেয়ে বেশি কি? E3, E1, E2। E3, E1, E2। তো তুমি আমারে বলো কোনটা বেশি গ্রিনার? যেখানে বজ্র কম সেটা বেশি গ্রিনার, এখানে বজ্র 0, সো এটা হলো গ্রিনার। এটা হবে হলো গ্রিনার। তিনটার মধ্যে এটা বেশি গ্রিনার। নেক্সট বলছে নিম্নোক্ত বিক্রিয়ায় যদি 2 মিনিট 15 সেকেন্ড পর N2O5 এর ঘনমাত্রা 62.5 মিলিমোলার থেকে 49 মিলিমোলার হয়, তবে বিক্রিয়ার হার কত? ভাই বিক্রিয়ার হারের ফর্মুলাটা প্লিজ, বিক্রিয়ার হারের ফর্মুলাটা, আরে দূর,
বিক্রিয়ার হারের ফর্মুলা কি হয়ে যাবে, R ইজ ইকুয়াল টু -1/2 DN2O5 ডিভাইডেড বাই DT ইজ ইকুয়াল টু 1/4। আমি বলি বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস হয়, উৎপাদের ক্ষেত্রে কি হয়, প্লাস হয়। ঠিক আছে, প্লাস DNO2 এখানে হবে হলো 1/4 আর DT ইজ ইকুয়াল টু প্লাস DO2 ডিভাইডেড বাই DT। সো কোয়েশ্চেনে কি বলছে, বিক্রিয়ার হার কত। সো এই যে এই বৎসকে ধরো, এই বৎসকে ধরে ফেলো, এই বৎসকে ধরে ফেলো। সো আগে তুমি DN2O5 ডিভাইডেড বাই ডিটিটা বের করো। এটা কত আসে, এটা আসে হলো তোমার পরিবর্তন আসছে কত, 49 মাইনাস 62.5। এটা হলো ইনিশিয়াল, এটা হলো ফাইনাল। সো ফাইনাল মাইনাস ইনিশিয়াল করবা, 49 মিলিমোলার মাইনাস 62.5 মিলিমোলার ডিভাইডেড বাই সময় কত, 2 ঘন্টা 2 মিনিট। সো 2 × 60 প্লাস 15 সেকেন্ড। ঠিক আছে, সো এটা সেকেন্ডে আসবে। সো আমি করি 49 মাইনাস 62.5 ডিভাইডেড বাই 120 আর 15 135। সো কত আসে আমাদের, আসে হলো -0.1 মিলিমোলার পার সেকেন্ড। বাইরে যে মিলিটারে একটু সোজা করো না ভাই, মিলিটারে নর্মাল করো, 10⁻³ মানে -10⁻⁴ মোলার পার সেকেন্ড। এটা হলো এই যে N2O5 এর ঘনমাত্রা পরিবর্তন। একটা জিনিস খেয়াল করো ঠান্ডা মাথায় ভাই, এই ডিএনডিটি নেগেটিভ আসছে এবং সবসময় নেগেটিভই আসে বিক্রিয়কের ক্ষেত্রে, কারণ বিক্রিয়ক কমে যায়। সো নেগেটিভ আসছে, এই কারণে ফর্মুলাতে মাইনাস দিছি যাতে এটা প্লাস হয়ে যায়। আর এটা কত মোলের মধ্যে থেকে, এটা 2টা অণুর মধ্যে থেকে এত আসছে, তাহলে একটা অণু থেকে কত আসবে, হাফ আসবে। বুঝতে পারছো? সো এখানে হয়ে যাবে আমাদের বিক্রিয়ার রেট অফ দ্য রিয়াকশন হয়ে যাবে -1/2 ইন্টু -10⁻⁴ মোলার পার সেকেন্ড। সো 0.5 ইন্টু 10⁻⁴ মোলার পার সেকেন্ড। সো দিস ইজ দ্য রেট অফ রিয়াকশন। এক নাম্বারটা অ্যান্সার করে ফেললাম, এক নাম্বারটা অ্যান্সার করে ফেললাম। 2 নম্বরে কি বলছে তোমাকে, বলছে NO2 এবং O2 বিক্রিয়ায় উৎপন্নের হার কত। সো আমরা জানি রেট অফ রিয়াকশন, এখানে আমাদের NO2 হলো উৎপন্ন হইতাছে যে 1/4 DNO2/DT ইজ ইকুয়াল টু প্লাস 1/1 DO2/DT। সো এই যে NO2 তো উৎপন্ন হইতেছে, সো DNO2/DT এটা হয়ে যাবে 4R। সো 0.5 ইন্টু 4, সো 2 ইন্টু 10⁻⁴ মোলার পার সেকেন্ড। আর অন্যদিকে DO2 হয়ে যাবে হলো শুধু R, which is 10⁻⁴ মোলার পার সেকেন্ড। না সরি, হাফ ইন্টু 10⁻⁴, হাফ ইন্টু 10⁻⁴ মোলার পার সেকেন্ড। সিম্পল। ওকে ওকে, 0.5 10⁻⁴ গেল, 2 নাম্বারটাও গেল। 3 নাম্বারটা কি বলছে একটু দেখো, প্রতি সেকেন্ডে কতটি NO2 অণু উৎপন্ন হবে, প্রতি সেকেন্ডে কতটি NO2 অণু উৎপন্ন হবে। অণু সংখ্যা চাইছে ভাই, অণু সংখ্যা চাইছে। ওকে, তাইলে আমি এই যে বিক্রিয়ার হার দেখে বুঝতে পারতেছি যে এক সেকেন্ডে 2 × 10⁻⁴ মোলার নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। মোলার মানে কি ভাই, মোল পার লিটার, মানে দিস ইজ অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন দিয়ে রাখছে না ভাই, ঘনমাত্রা দিয়ে রাখছে। আচ্ছা, প্রতি সেকেন্ডে কতটি NO2 উৎপন্ন হবে প্রতি সেকেন্ডে। আচ্ছা, সো এক সেকেন্ডে ঘনমাত্রা দিয়ে রাখছে। সো ঘনমাত্রা থেকে আমরা মোল সংখ্যায় কেমনে যাই বা অণু সংখ্যায় কেমনে যাই, আমরা জানি যে N ইজ ইকুয়াল টু N/Na, তাই না, N/Na। তাহলে এই যে বড় হাতের N, অণু সংখ্যা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ইন্টু Na। মোল সংখ্যা কই থেকে পাবো, ঘনমাত্রা থেকে মোল সংখ্যায় কেমনে যায়, C ইজ ইকুয়াল টু N/V। C ইজ ইকুয়াল টু কি বলো, N/V। তাহলে N ইজ ইকুয়াল টু কত, CV ইন্টু Na, CV ইন্টু Na। ঠিক আছে, সো 2 × 10⁻⁴, আয়তন কত কিছু বইলা দিছে, আয়তনের কথা, আয়তন বইলা দিছে দেখো 5 লিটার, 5 লিটার, হ্যাঁ 5 লিটার আয়তন পাত্রের। সো 5 দিয়ে দাও এখানে, ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 10⁻23। ডান ডান।
10⁻⁴ আছে, আর এখানে 2 × 10⁻⁴, ইয়াস, কারণ হাফ ইন্টু 10 টু, ইয়াস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ শেষ। সো 2 × 10⁻⁴ ইন্টু 5 ইন্টু 6.023 10⁻23 শেষ। 2 × 10⁻⁴ ইন্টু 5 ইন্টু 6.02 ইন্টু 10⁻023 ইন্টু 10⁻23 কত আসে? ইয়াস, 6.023 10⁻20t। 20t কি? এক সেকেন্ডে এতগুলা অণু বিক্রিয়াতে উৎপন্ন হইতেছে। বিক্রিয়াতে কি হইতেছে? উৎপন্ন হইতেছে। তাহলে আমার হুট করে মাথায় না আর একটা প্রশ্ন আইসা পড়লো, বানায় ফেলতে পারি আমরা যে ধরো 10 সেকেন্ডে 6.02 ইন্টু 10⁻24t অণু উৎপন্ন হলে বিক্রিয়ার হার কত? ঠিক আছে, বিক্রিয়ার হার কত? আর এখানে তোমারে বলে দিছে যে পাত্রের আয়তন বলে দিছে 10 লিটার। সো কি করবা ভাই, 10 সেকেন্ডে অনুসংখ্যা, তাহলে 1 সেকেন্ডে কয়টা অণু আসছে? dndt 1 সেকেন্ডে অনুসংখ্যা হলো 6.02 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই 10, সো 6.02 ইন্টু 10⁻23t, তাই না? হ্যাঁ। সো আমরা কি জানি, আমাদের বিক্রিয়ার হার, যে কোনো একটা নর্মাল বিক্রিয়ার হার হলো ঘনমাত্রার পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন, বা আমরা বলি dc/dt। সো ঘনমাত্রার কি পরিবর্তন হইতাছে? এটা তো তুমি সংখ্যার পরিবর্তন করলা, এটারে মোল সংখ্যায় কনভার্ট করতে কি করা লাগবে ভাই? আমরা কি জানি, n = n ডিভাইডেড বাই na। তাহলে সময়ের সাপেক্ষে dn/dt মোল সংখ্যার পরিবর্তন হার হয়ে যাবে ddt অফ n ডিভাইডেড বাই na, কনস্ট্যান্ট বের হয়ে গেছে। সো আমরা যে কিছুই না ভাই, এই যে পরিবর্তনের হারটারে জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করা লাগতো, আর তাহলে ঘনমাত্রাটা কি হয়ে যাবে? ঘনমাত্রাটা হয়ে যাবে হলো তোমার মোল সংখ্যার পরিবর্তন ডিভাইডেড বাই আয়তন। ভাই c = n/v, তাই না? মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন, এটা হলো ঘনমাত্রা। তাহলে ঘনমাত্রার পরিবর্তনের হার কি হয়ে যাবে? মোল সংখ্যার পরিবর্তনের হার ডিভাইডেড বাই আয়তন। আবার এই যে মোল সংখ্যা = n/na, তাহলে এই মোল সংখ্যার পরিবর্তনের হার হয়ে যাবে কত? এই অনুসংখ্যা পরিবর্তনের হার ডিভাইডেড বাই na। খুবই সিম্পল। সো এখানে কি লিখি? সো এখানে করো, মোল সংখ্যা এই যে 6.023 10⁻23, সরি 02 ইন্টু 10⁻23, 6.02 10⁻23 ডিভাইডেড বাই 6.02 10⁻23, এই যে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করতেছি ভাই, সেখানে 1 হয়ে যাবে, তাই না? 1 ডিভাইডেড বাই আয়তন কত? 10 লিটার। সো 1/10 মোলার পার সেকেন্ড। পারবা না এগুলি কি এবার খেলতেও পারে ভাই, যে কোনো সময় খেলতে পারে। সো পরের কোয়েশ্চেন দেখো, আমরা রাসায়নিক সম্ভাব্য কি বলি বিক্রিয়ার হারে কোয়েশ্চেন পেয়ে গেছি। এই যে বলছে একটি রাসায়নিক বিক্রিয়ার গতির হার, এটা আমাদের ইয়ারে আসছিল, বুঝছো? -dc/dt = kc²। বলছে 1 মিনিটে বিক্রিয়কের ঘনমাত্রা ডেসিমোলার থেকে সেন্টিমোলার হয়ে গেছে, বিক্রিয়ার হার ধ্রুবক কত? এবং আমরা বলছিলাম যে এটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে কি হয়, আমরা আরেকবার যদি একটু রিভাইজ দেই, যে ফার্স্ট অর্ডার হইলো 0th অর্ডার, একটা হলো শূন্যতমর ক্ষেত্রে C0 - C = KT, আর প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে ln C0 - ln C = KT, আর দ্বিতীয় ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে এইটা হয়ে যায় যে C0 - C ডিভাইডেড বাই C0 C = KT, বা এটারে যদি ভাগ করে লেখো 1/C - 1/C0 = KT। মানে একমাত্র দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে আগে C আসে পরে C0 আসে, সবার ক্ষেত্রে দেখো আগে C0 আসে পরে C আসে, বাট শুধু দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এই যে এইভাবে লিখলে আগে C আসে পরে C0 আসে। ওকে, তো লেখো এই বিক্রিয়ার ক্ষেত্রে 1/C - 1/C0 = KT। তো তুমি চাইলে এখান থেকে ডিরাইভও করতে পারতা, তোমার মনে নেই ধরো, যেমন আমি আমার নিজের এক্সামের এক্সপিরিয়েন্স তোমার সাথে শেয়ার করি। আমি এটা জানি, কিন্তু আমার তাও না কনফিউশন লাগতেছে যে এটা কি ছিল, এটাই কি ছিল, মানে পরীক্ষার হলে 1 আর 1 যে 2, এটাও তোমার কনফিউশন লাগা শুরু হয়ে যায়। সো এই কারণে আমি আবার ডিরাইভ করছিলাম পরীক্ষায়, যেহেতু অফুরন্ত সময় ভাই, অনেক সময় 6 মার্কের MCQ, 2.5 ঘন্টা টাইম ভাই, কি করব? সো আমি কি করছি, ডিরাইভ করার পরে লিখছি আচ্ছা যে শুরুতে কি ছিল, শুরুতে ছিল হলো ডেসিমোলার, মানে
10/1 মোলার। আর পরে কি হয়ে গেছে, পরে হয়ে গেছে হলো সেন্টিমোলার, মানে 10⁻², মোলার। সো এই যে 0.1, সরি 10⁻², 10⁻², আর এখানে হয়ে গেছে 0.1 ইজ ইকুয়াল টু কে ইন্টু কয় মিনিটে ভাই, 1 মিনিট, মানে 60 সেকেন্ড দিয়ে দিলাম এখানে। টি ইজ ইকুয়াল টু এখানে কত, 60 সেকেন্ড। তো সব কিছু আমি এসআই ইউনিট বা আমাদের মানে মেইন যে ইউনিটটা ওইখানে 100 - 10 ডিভাইড বাই 60 ইজ ইকুয়াল টু হয়ে যায় 1.5। এটার ইউনিট কি ভাই, এটার ইউনিট হলো, ঝামেলা আছে, 1/মোলার, 1/মোলার সেকেন্ড। সো মোলার ইনভার্স সেকেন্ড ইনভার্স, এটা হয়ে যাবে আমাদের কে এর মান। ঠিক আছে, এটা হয়ে যাবে কি আমাদের কে এর ভ্যালু। বুঝতে পারছো? এ ভাই 1/মোলার করছি, 1/ঘনমাত্রা, আর এখানে সময় দিয়ে ভাগ করছি সেকেন্ড ইনভার্স, মোলার ইনভার্স সেকেন্ড ইনভার্স। ইজি কোয়েশ্চেন না, মাথায় রাখতে পারবা। এরপর আরও কোয়েশ্চেন আছে, ধরো এই যে জিরোথ অর্ডার থেকে একটি জিরোথ শূন্যক্রম রিয়াকশন 10% হতে ধরো 5 মিনিট লাগলে, 5 মিনিট লাগলে কতক্ষণ পর শেষ হবে, কতক্ষণে শেষ হবে। আবারও আমরা বলছিলাম যে শূন্যক্রম বিক্রিয়া আছে না, শূন্যক্রম বিক্রিয়া বা জিরো অর্ডার রিয়াকশন, এরা কি মানে, এরা ঐকিক নিয়ম মানে। এরা কি নিয়ম মানে ভাই, ঐকিক নিয়ম। কারণ লিনিয়ার রিলেশন ছিল এই যে C0 - C ইজ ইকুয়াল টু KT, ভাই এটারে দেখলে তো এই যে সি ইজ ইকুয়াল টু কেমন লাগে, এই যে C ইজ ইকুয়াল টু C0 প্লাস, সরি মাইনাস কেটি, এটা কি সরল রেখার সমীকরণ। এই যে y ইজ ইকুয়াল টু, এটা তো আদি মাইনাস কেটি, এই যে mx প্লাস সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি এর মতো সমীকরণ, মানে সরল রৈখিক। সরল রৈখিকরা কি করে, ঐকিক নিয়ম মানে অবশ্যই। তাহলে এটা কি করে, ঐকিক নিয়ম মানে, ঐকিক নিয়ম মানে। এবং আমরা এটাও বলছিলাম যে ঐকিক নিয়ম যদি মানে, তাহলে আমার কথা হলো 10%-এ লাগছে 5 মিনিট, তাহলে শেষ মানে কি, শেষ মানে কি 100%, তাহলে 100%-এ লাগবে, ইটস এ 100% রিয়াকশন। ঠিক আছে, এখানে হয়ে যাবে 50 মিনিট, 100% রিয়াকশন, রিয়াকশন। এই পর্যন্ত বুঝতে পারছো? ওকে। এরপর আমরা এই যে ভাই প্রথম ক্রমের বিক্রিয়া ছিল না, ফার্স্ট অর্ডার রিয়াকশন, ফার্স্ট অর্ডারে কি হয় ভাই, টি হাফের কথা মনে আছে, ln2/λ, ln2/λ জায়গায় এবার কে হয়ে যায়, তাই না, এটা হয়। এবার আমাদের ইকুয়েশন কি হয়, ln C0 - ln C ইজ ইকুয়াল টু KT। এখান থেকে তোমার যে কোনো সময় যে কোনো মুহূর্তে ঠাস কোশ্চেন দিবে, ঠাস করে পারতে হবে। ঠিক আছে, ওকে। নেক্সট বলছে 35°C থেকে 45°C তাপমাত্রায় উন্নীত করা হলে বিক্রিয়ার হার দ্বিগুণ হয়, সক্রিয়ণ শক্তি কত। তাহলে আমরা এটা জানি, ln K2/K1 ইজ ইকুয়াল টু -EA/R 1/T2 1/T2 - 1/T1। সো এখান থেকে তুমি সক্রিয়ণ শক্তি EA ইজ ইকুয়াল টু কত, মাইনাস থাকবে ln K2/K1 ডিভাইডেড বাই, এটা ওর পাশে নিয়ে গেলাম, ইন্টু R ডিভাইডেড বাই 1/T2 - 1/T1। সব কিছুকে এই যে কেলভিনে নিতে হবে। সো কেলভিনে নাও, ln -ln আর 2K1/K1, কারণ ডাবল হয়ে গেছে, ইন্টু আর এর জায়গায় দিবা 8.314 ডিভাইডেড বাই 1/T2 1/45 প্লাস 273 মাইনাস 1/35 প্লাস 273। সো কইরা ফেলো minus ln2 into 8.314 divided by 1 divided by 45 plus 273 minus 1 divided by 35 plus 273 35 plus 273 কি রে, সব ঠিকঠাক আছে? হ্যাঁ ঠিক আছে। সো এখানে হয়ে যাবে 56.443 10⁻³ জুল পার মোল, 1 মোলের এনার্জি। সো এখানে কি করবা, 1000 দিয়ে ভাগ করে দিলে কিলো জুল হয়ে যায়। কত হয়ে যাবে, 1000 দিয়ে ভাগ করে দাও এটারে, 56.44 কিলো জুল পার মোল, এটা থাকবে। আচ্ছা, কিলো জুল পার মোল। এখন এই কোয়েশ্চেনেরই এক্সটেনশন পরীক্ষায় আসবে, যে বলবে এইবার 55 ডিগ্রিতে নিলে তখন আমাদের কে এর মান কত গুণ হবে, 55 ডিগ্রিতে নিলে কে এর মান কত গুণ হবে। দাঁড়াও, এই যে পরের কোয়েশ্চেনটাই তো এখানে দিয়ে দিছে। ইয়েস, এই যে
এই যে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় N2O5 এর বিয়োজন বিক্রিয়া সক্রিয়ণ শক্তি দিয়ে রাখছে, বেগ ধ্রুবক বা কে এর মান দিয়ে রাখছে। এরপর তোমাকে বলছে যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেগ ধ্রুবক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, এটা হলো আমাদের T2, এটা হলো আমাদের T1। সো আমরা লিখি ln K2/K1 ইজ ইকুয়াল টু মাইনাস EA/R 1/T2 মাইনাস 1/T1। সো সক্রিয়ণ শক্তি কত বলে দিছে ভাই, সব কিছুরে নর্মালি নিতে হবে ভাই, সব কিছুরে কিলো জুলরে জুলে কনভার্ট করতে হবে কিন্তু। 103 কিলো জুল পার মোল, এটারে তুমি জুলে কনভার্ট করো, 103 ইন্টু 1000 জুল পার মোল, জুল পার মোল। এরপর K1 এর ভ্যালু দেওয়া রাখছে 2 ইন্টু 10⁻³ সো আগে এটার একটু ভাঙ্গাও হালকা করে, মাইনাস 103 ইন্টু 10³ ডিভাইডেড বাই 8.314 ইন্টু এই T2 হলো 0 ডিগ্রি বা 0 + 273 মাইনাস T1 কত 25 + 273, বা আমরা এটারে ডাইরেক্ট লিখি কি 298। আগে এটার আগে সোজা করো, এটার আগে ভাগ করো। সো এখানে হয়ে যাবে হলো 103 ইন্টু 10³ দেই তো রেকর্ড হইতেছি নাকি 8.314 ইন্টু এর আগেরটাই তো একদম ধ্বংস হয়ে গেছিল, আমাদের 10 থেকে 20 মিনিট কাটা চলে গেছে। আচ্ছা 0 + 273 মাইনাস 1 ডিভাইডেড বাই 25 + 273, সো কত আসে দেখি। হ্যাঁ সব ঠিক আছে, হ্যাঁ EA/R 1/T2 মাইনাস 1/T1, এটা হয়ে গেছে -3.8। মাইনাস কি দিছিলাম, ইয়েস -3.8, -3.8। আর এটা হলো ln K2 ডিভাইডেড বাই K1, K1 এর ভ্যালু জানো, এই যে ln ওই পাশে গেলে কি করবে, মাথায় উঠায় ফেলবে। সো K2/K1 হয়ে যাবে হলো e⁻³ ওইখান থেকে তোমার K2 এর ভ্যালু হয়ে যাবে K1 ইন্টু e⁻³ সো করো K1 এর ভ্যালু আগে e⁻এ উঠাও, কই কই এখানে e⁻³ আচ্ছা 0.022 ইন্টু 2 ইন্টু 10⁻³ শেষ। সো অ্যান্সার এসে পড়ছে 4.47 10⁻⁵, 4.47 10⁻⁵ সেকেন্ড ইনভার্স ইউনিট যেটা আছে ওইটাই না, বেগ ধ্রুবক সেকেন্ডে আছে, সেকেন্ড ইনভার্স হওয়ার কথা। আচ্ছা যাকগে, হ্যাঁ সেকেন্ড অর্ডার, ওকে মাথায় রাখতে পারবা। ভালো কোয়েশ্চেন ছিল না, ভালো কোয়েশ্চেন ছিল কিন্তু। পরে এই যে কেসি এর সাথে বিক্রিয়ার কি রিলেশন ভাইয়া, এ থেকে বি দিয়ে রাখছে, 2C থেকে 2B দিয়ে রাখছে, সি থেকে ডি দেওয়া রাখছে, তখন কি করতে হবে দেখো, এ থেকে ডিতে কেমনে করতে হবে, এ বি থেকে থাকলে হলো K1 দিয়ে রাখছে, আর 2C থেকে 2B এখানে দিয়ে রাখছে কত, এখানে দিয়ে রাখছে K2। আচ্ছা আমার লাগবে সি থেকে ডি, তাই না, তো সি এ থেকে ডি, তো এটা কেমনে করতে পারি ঠান্ডা মাথায় চিন্তা করো, এ থেকে বি হলো K1, এটারে যদি উল্টাও তাহলে কি হবে 2B থেকে 2C, এটা হয়ে যাবে, উল্টাইলে কি হয়ে যায় সাম্যধ্রুবক উল্টায় যায়, বিক্রিয়া উল্টাইলে সাম্যধ্রুবক উল্টায় যায়। আবার এখানে কি করো হাফ দিয়ে গুণ করো, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করো, উভয় পক্ষকে হাফ দিয়ে গুণ করলে কি হবে পাওয়ার হয়ে যাবে হাফ, 1/K2 টু দি পাওয়ার হাফ হয়ে গেছে। এই যে তো আমি কি পাইলাম, আমি দুইটা জিনিস পাইলাম, এ থেকে বি এটা জানি, বি থেকে সি এটা জানি, এবার আমার কি করা লাগবে সি থেকে ডি জানা লাগবে। সো সি থেকে ডি হলো আমাদের K3। তাইলে আমি একটা কাজ করি, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার তিনটারে যদি যোগ করে দেই, এই তিনটাকে যদি আমি যোগ করে দিই তাহলে কেমন দেখাবে বলো তো, এ থেকে বি এটা হলো K1, বি থেকে সি এটা হলো 1/K2 টু দি পাওয়ার হাফ, বা আমরা বলতে পারি 1/√K2, এবং সি থেকে ডি এটা বলে দিছে K3। এবার সুন্দর মতো এই তিনটাকে আমি যোগ করে দিব, যোগ করলে কি হয় সাম্যধ্রুবক গুণ হয়, বিয়োগ করলে সাম্যধ্রুবক ভাগ হয়, আর গুণ করলে এই যে যেমন একটা সংখ্যা গুণ করে দিলে, যেমন এখানে আমি হাফ দিয়ে গুণ করছি তখন পাওয়ারটা কি হয়ে যাবে, ধরো এই যে এ থেকে বি একটা রিয়াকশন, এটার হলো কে, তাহলে আমি যদি উভয় পক্ষে n দিয়ে গুণ করি তাহলে আমাদের পাওয়ার হয়ে যাবে K⁴n, এবং এখানে আমি হাফ দিয়ে গুণ করছি পাওয়ার হয়ে গেছে হাফ। সো তিনটা বিক্রিয়া যোগ করলে কি হবে দেখো, এখানে এই যে বি কাটা, এই পাশে সি কাটা, দিন শেষে আমি পাবো এ থেকে ডি, এবং এ থেকে ডি বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমি পাই যেতেছি K1 K3 ডিভাইডেড বাই √K2, K1 K3 ডিভাইডেড বাই √K2, এটাই হবে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো, পারবা না এগুলি পারতে হবে কিন্তু ভাইয়া, এগুলি আসবে পরীক্ষায় বলে দিচ্ছি। এরপর এই যে এই কোয়েশ্চেনটা আমরা বলছিলাম যে করাবো বুস্টার ক্লাসে,
সো বলছে কার্বন মনোক্সাইড 2 অণু হাইড্রোজেনের সাথে মিথানল উৎপন্ন হইতেছে। বলছে 327 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 লিটার পাত্রে 0.2 মোল কার্বন মনোক্সাইড, এই যে 0.2 মোল কার্বন মনোক্সাইডকে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করতে রাখা হলো। হাইড্রোজেনের মোল সংখ্যা দেয় নাই, খেয়াল করে দেখো। বললো যে সাম্যাবস্থায়, এটা হলো শুরুতে আমি এই কাহিনী করছি, পরে কি হয়েছে, সাম্যাবস্থায় 0.1 মোল মিথানল গ্যাস উৎপন্ন হইল। 0.1 মোল কি হয়েছে, মিথানল গ্যাস উৎপন্ন হয়েছে। বলছে বিক্রিয়ার কেপি দিয়ে রাখছে আলফা ডিভাইডেড বাই 4.92 হোল স্কোয়ার। তবে এবং বইলা দিছে সাম্যাবস্থায় চাপটার কথাও বইলা দিছে। সাম্যাবস্থায় চাপ বইলা দিছে হলো 4.92 ATM। তবে আলফার ভ্যালু কত? সো ভালো কোয়েশ্চেন, এটা একটু নিজে ট্রাই করো। আমরা শুরু করতেছি, আবারও পজ করে ট্রাই করো ভাই, গভীর মনোযোগ দিয়ে ট্রাই করো, বিক্রিয়াটা লেখো, রাইস টেবিলটা আঁকো, দেখো কিভাবে কি হয়। যেমন শুরুতে ইনিশিয়ালি বলছে আমি কি করছি, 0.2 মোল কার্বন মনোক্সাইডকে কিছু পরিমাণ হাইড্রোজেনের সাথে পাত্রে রাখছে। এই যে শুরুতে মিথানলের কোনো কথা নেই। বলছে সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে কি উৎপন্ন হয়েছে, 0.1 মোল মিথানল উৎপন্ন হয়েছে। আচ্ছা তাহলে আমরা কিভাবে করতাম, এই যে 0.2 মোল ছিল, এখান থেকে এক্স পরিমাণ করতো, 1 মোল থেকে 2 মোল কমতেছে, দেখো এখানের 1 মোল থেকে এটা 2 মোল কমতেছে। এর মানে এখানে যদি এক্স পরিমাণ কমে তাহলে এখান থেকে কি পরিমাণ কমবে, 2x পরিমাণ কমবে, 2x পরিমাণ কমবে। আর শুরুতে যেহেতু মিথানলের কথা বলাই নাই, মিথানল ছিল 0, তাই না, মিথানল কত ছিল, 0 ছিল। সো এটার 1 মোল এটার 2 মোলের সাথে বিক্রিয়া করে এটার 1 মোল উৎপন্ন হয়েছে। তাইলে এটা যদি এক্স পরিমাণ কমে তাহলে এটা কি হবে, এক্স পরিমাণ বাড়বে, মানে প্লাস এক্স পরিমাণ বাড়বে। এবং কোয়েশ্চেনে আমারে বলে দিছে যে 0.1 মোল মিথানল উৎপন্ন হয়, এর মানে এই এক্স এর ভ্যালু হলো 0.1 মোল। এতটুকু তুমি কি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে? আমি আরেকবার একটু বুঝিয়ে দিলাম কারণ ম্যাথটা ভালো আছে। এটা 0.2 মোল ছিল, এটা কতটুকু ছিল আমি জানি না। সো আমি দেখলাম যে সাম্যাবস্থায় এক্স পরিমাণ কমবে, এটার এক্স পরিমাণ কমলে এটা 2x পরিমাণ করবে। কেন? কারণ এই যে 1 মোলের সাথে 2 মোল বিক্রিয়া করতেছে, তো এক্স মোলের সাথে 2x মোল বিক্রিয়া করবে, তাহলে 2x মোল কমবে, 2x মোল কমলো। আর এখানে কি হবে, কিছু পরিমাণ মিথানল উৎপন্ন হবে। তো এটার 1 মোল থেকে এটার 1 মোল উৎপন্ন হবে, তাহলে এটা যদি x মোল কমে এটা কি x মোল বাড়বে। সো এই যে x মোল বাড়ছে, এবং কোয়েশ্চেনে বলে দিছে কি, এই যে যেই মিথানল উৎপন্ন হয়েছে সেটার মান হলো 0.1 মোল। সো পাওয়া গেলাম। এখন কথা হলো এই মোল সংখ্যাটা জানি না, এক্স এর মান জানি, এক্স এর মান কত, 0.1 মোল। তো সেই হিসাবে আমি সব কিছু বসাই দিই, 0.2 মাইনাস 0.1, আর এখানে সামথিং -2 ইন্টু 0.1, আর এখানে 0.1। তাহলে সাম্যাবস্থায় আমার কার্বন মনোক্সাইড থাকতেছে 0.1 মোল, এবং ওই থাকতেছে সামথিং লিখতে আর ভালো লাগতেছে না, আমি ধরি এখানে n মোল ছিল, আমার সামথিং লিখতে বিরক্ত লাগতেছে, আমি বলে দিলাম এখানে n মোল ছিল। সো n মাইনাস 0.2, আর এখানে 0.1। ঠিক আছে, ঠিক আছে, ভালো কথা। বিক্রিয়ার পাত্রের কত কিছু দিয়া রাখছে, আয়তন দিয়া রাখছে, চাপ দিয়া রাখছে, তাই না? সো কেবি বের করতে বলছে আর আলফা বের করতে বলছে। ঠিক আছে, ঠিক আছে। তো এখন কথা হইলো এই যে এই আলফাটার মান আমি কিভাবে বের করব, আমার তো এন এর মানই জানা নাই। সো দুইটা আননোন, এখানে কয়টা আননোন ভাই, দুইটা আননোন। আমি এখন কি করতে পারি, তাপমাত্রা দিয়ে রাখছে, আয়তন দিয়ে রাখছে, চাপ দিয়ে রাখছে, মোল সংখ্যা বের করতে পারি না? এক্স্যাক্টলি, আমরা কি জানি ভাই, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। সবগুলি গ্যাস মিশ্রণে আমি পিভি ইকুয়াল টু এনআরটি অ্যাপ্লাই করলাম। গ্যাস মিশ্রণে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি যদি আমি অ্যাপ্লাই করে ফেলি, তাহলে মোট মোল সংখ্যা কত, মোট মোল সংখ্যা এটা হয়ে যাবে হলো পিভি ডিভাইডেড বাই আরটি। এটা হলো পুরা পাত্রের চাপ, তাহলে এখানে যে মোল সংখ্যা আসবে সেটা পুরা পাত্রের মোল সংখ্যা আসবে। সো টোটাল মোল সংখ্যা কত এখানে, n টোটাল ইজ ইকুয়াল টু 0.1 প্লাস n মাইনাস 0.2 প্লাস 0.1 ইজ ইকুয়াল টু কত, পি এর ভ্যালু আমাদের 4.92 বলে দিছে, ভি এর ভ্যালু বলে দিছে আমাদের 5 লিটার, ডিভাইডেড বাই আর হলো আমাদের, এই যে সব কিছু লিটারেটে আমি ইউনিটে দিছি না ভাই, তাহলে আর এর ইউনিটও কি হয়ে যাবে, 0.0821 হবে, 0.0821 হবে। সো 0.0821 দিয়ে দিলাম, 0.0821 ইন্টু তাপমাত্রা হলো 327 প্লাস 273 উইচ ইজ 600। আর এখানে দেখো, এখানে কাটাকাটি করলে 0.1 প্লাস 0.1, 0.2 মাইনাস 0.2 মানে বেসিক্যালি এখানে আছে n, nt ইজ ইকুয়াল টু n
ইজ ইকুয়াল টু, আমি এখন অ্যাপ্লাই করে দিই, কত আসে 0.5, 0.5 মোল। এর মানে আমাদের শুরুতে হাইড্রোজেন গ্যাস ছিল 0.5 মোল, হাইড্রোজেন গ্যাস 0.5 মোল ছিল। সো এটা হলে যাবে 0.5 মাইনাস 0.2 হুইচ ইজ 0.3। এটা হলো সাম্যাবস্থায় পেয়ে গেছি। সাম্যাবস্থায় আমি মোল সংখ্যা পেয়ে গেছি সাম্যাবস্থায় মোল সংখ্যা। তো সাম্যাবস্থায় মোল সংখ্যা যদি পেয়ে যাও, সো পরে পেয়ে আমি এগুলো একটু মুছলাম, সাম্যাবস্থায় আমি মোল সংখ্যা পেয়ে গেছি। ইকুইলিব্রিয়াম, এটাই মাত্রই আমরা পাইছি 0.5। বেসিক্যালি এখানে হয়ে যাবে 0.1, 0.3, 0.1, 0.1, 0.3, 0.1। এটা হলো মোল সংখ্যা, ইকুইলিব্রিয়াম। এবার সুন্দর মতো কেপি বের করে ফেলো। কেপি হয়ে যাবে হলো মিথানলের পার্শিয়াল প্রেশার ডিভাইডেড বাই কার্বন মনোক্সাইডের পার্শিয়াল প্রেশার এবং হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশারের স্কোয়ার। হাইড্রোজেনের পার্শিয়াল প্রেশারের কি স্কোয়ার। সো পার্শিয়াল প্রেশার কেমনে বের করে, এখানে আমার মোল সংখ্যা টোটাল লাগবে 0.3, 3 আর 2 কত 5, 0.5। মোট মোল সংখ্যা হলো 0.5। তাহলে আমাদের কি লাগবে, এটার আংশিক ভগ্নাংশ ইন্টু প্রেশার, আংশিক ভগ্নাংশ ইন্টু প্রেশার হবে। সো আংশিক ভগ্নাংশ কত এখানে, আংশিক ভগ্নাংশ বলি কেন, মোল ভগ্নাংশ। সো এই যে মিথানলের 0.1 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 4.92। ওকে, এবার কার্বন মনোক্সাইডের 0.1 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 4.92, আর এখানে হয়ে যাবে 0.3 ডিভাইডেড বাই 0.5 ইন্টু 4.92, এখানে আবার হোল স্কোয়ার। এই 4.92 কাটা, 4.92 কাটা, তাইলে থাকে কত, থাকে হলো 0.1 বাই 0.5 ডিভাইডেড বাই 0.1, ও এখানেও 0.1, 0.5 কাটা, তাই না। সো থাকে এইটার হোল স্কোয়ার থাকে। তো আমি এদেরকে আলাদা করি, আসো আলাদা করি। 3/5 হয়ে গেছে, স্কোয়ার করলে 9/25 হয়ে যাবে, 25/9 হবে, 25/9, আর এখানে 4.92 হোল স্কোয়ার আছে, ঠিক আছে। সো এটার সমানই কি ছিল, আলফা ডিভাইডেড বাই 4.92 হোল স্কোয়ার। সো এইখান থেকে তুমি আলফার ভ্যালুটা বের করে ফেলতে পারবে। এই যে আলফার ভ্যালু হলো 25/9। পরীক্ষায় এটা আসবে না, পরীক্ষায় এত বড় কোশ্চেন আসবে না। পরীক্ষায় আসবেটা কি, পরীক্ষায় আসবে কেপি এর মান কত, চাপ দেওয়া থাকবে কেপি এর মান কত বলবে, এটা দিবেই না, বলবে কেপি এর মান কত। ওকে, পরীক্ষায় কি আসবে আমি দেখাই তোমারে, পরীক্ষায় এটা দেখবা না। টিচার যদি অ্যাকচুয়ালি বুদ্ধিমান হয় এত বড় কোশ্চেন তিনি দিবেন না, তিনি এটা দিবেন, এবং এটা আমি তোমাকে HW দিয়ে রাখবো, টিচার এটা দিবেন, বলবে সাম্যাবস্থায় বিক্রিয়ার এটা বলবে সাম্যাবস্থায় চাপ এত হয়, তবে কেপি ইজ ইকুয়াল টু কত। এই যে ভালো টিচার এই কোয়েশ্চেন দিবে, তোমাদের উপর চাপ দিবে না বেশি। এই যে দিস ইজ আ স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, বইটা দেখবা ঠাস এরকম কোয়েশ্চেনই আসবে, এরকম কোয়েশ্চেনই আসবে। ওকে ওকে, বুঝতে পেরেছো। এটা করো তো, এটা HW এর কি সেম ভাবে এই যে সব প্রসেস সেম, তুমি জাস্ট এখানে এনটা বের করবা। এই যে এখানে এই এনটা বের করবা, এনটা বের করে তুমি জাস্ট কেপি বের করে দিবা চাপ থেকে। পারবা না, পারবা। এটা 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 HW, এটা অ্যান্সার কত আসছে আমাকে বলবা এটা অ্যান্সার কত আসছে। ওকে, এরপরে এটা আমাদের সময় সিগারেট আসছে, বলছে 500 কেলভিন তাপমাত্রায় 20 লিটারের পাত্রের আয়তন দিয়ে রাখছে, 20 লিটারের পাত্রে 1.57 মোল নাইট্রোজেন, 1.92 মোল হাইড্রোজেন, 8.13 মোল অ্যামোনিয়া গ্যাস মিশ্রিত করা হলো। ওই তাপমাত্রায় বিক্রিয়ার কেসিয়ার মানও দিয়ে দিছে, ভালো কথা, কেসিয়ার মানও দিয়ে দিছে। বলছে মিশ্রিত গ্যাসের বিক্রিয়াটা কোন দিকে যাবে, 1 নম্বর অপশন ডানে দিকে সাম্যাবস্থায় থাকবে, নাকি ডানে যাবে না বামে যাবে, এগুলি বলছে। সো আমরা কি জানি ভাই, বিক্রিয়ার এই যে কিউসি রিয়াকশন কোশেন্ট কি, যে কোনো সময় যে কোনো
ঘনমাত্রার কোশেন্টকে আমরা মানে বিক্রিয়া অনুপাতকে আমরা বলি কিউসি, এবং কিউসি ইজ ইকুয়াল টু কেসি কখন হয়, তখন এটার আমরা বলি সাম্যাবস্থা, সাম্যাবস্থা। এরপর কিউসি এর ভ্যালু যদি বেশি হয়ে যায় কেসি থেকে, এর মানেটা কি? কিউসি যদি কেসি থেকে বড় হয়ে যায় জিনিসটা কি বোঝায়? বোঝায় যে আমার উৎপাদ বেশি হয়ে গেছে, কারণ উৎপাদ বাই বিক্রিয়ক। সো উৎপাদ বাই বিক্রিয়কের মান যদি কেসি থেকে বড় হয়ে যায়, উৎপাদ বেশি হয়ে গেছে, এর মানে কি রিয়াকশন ব্যাকওয়ার্ড যাবে। রিয়াকশন কোন দিকে যাবে? ব্যাকওয়ার্ড, বা পেছনের দিকে যাবে, পিছে দেখো, ব্যাকওয়ার্ড যাবে। আর কিউসি যদি কেসি থেকে ছোট হয়ে যায়, এর মানে কি? এর মানে কি যে উৎপাদ কম হয়ে গেছে, বিক্রিয়ক বেশি হয়ে গেছে, এর মানে রিয়াকশন যাবে হলো ফরওয়ার্ড। রিয়াকশন কই যাবে ভাই? ফরওয়ার্ড যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝতে পেরেছি। তো এখন তুমি জাস্ট কিছুই করবে না, এই বিক্রিয়াটা কি হবে, অ্যাকচুয়ালি রিয়াকশনটা কি হবে? নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন 3 অণু এর সাথে বিক্রিয়া করলে উৎপন্ন হয় অ্যামোনিয়া। অ্যামোনিয়া। সো এখানে বলে দিছে নাইট্রোজেন দিয়ে রাখছে 1.57 মোল, আয়তন দিয়ে রাখছে। সো আমার কি লাগবে? ঘনমাত্রা লাগবে না? ঘনমাত্রা লাগবে। আচ্ছা হোয়াট এভার, আমরা আগে বিক্রিয়ার কিউসির ফর্মুলাটা লিখি। অ্যামোনিয়া স্কোয়ার ডিভাইডেড বাই নাইট্রোজেন ইন্টু হাইড্রোজেনের কিউব। করো, করে ফেললাম। সেখানে কি হয়ে যাবে? এমন 1.57 ডিভাইডেড বাই 20, এখানে হয়ে যাবে স্কোয়ার, আর অন্যদিকে 1.97 নাইট্রোজেন, ও না সরি, এখানে আমাদের অ্যামোনিয়া কতটুকু আছে? অ্যামোনিয়া হলো 8.13, 8.13 ডিভাইডেড বাই 20 স্কোয়ার। এরপর এখানে আসবে হলো নাইট্রোজেন কত? 1.57 বাই 20। আর হাইড্রোজেন কত ভাই? হাইড্রোজেন হলো 1.92 ডিভাইডেড বাই 20 কিউ। ওকে ওকে, 8.13 ডিভাইডেড বাই 20 স্কোয়ার, আরে স্কোয়ার ডিভাইডেড বাই 1.57 বাই 20 ইন্টু হাইড্রোজেন আমাদের 1.97 আছে, তাই না? সরি 1.92 ডিভাইডেড বাই 20 কিউব। ওকে, সো এই যে কিউসি এর ভ্যালু কিন্তু কত হয়ে গেছে? 2379। এটা এই যে 170, এটা হলো 1.7 10 টু দি পাওয়ার 2, মানে হলো 170 গ্রেটার দেন 1.7 10 টু দি পাওয়ার 2। এর মানে কিউসি এর ভ্যালু বেশি হয়ে গেছে ভাই, কিউসি গ্রেটার দেন কেসি হয়ে গেছে। এর মানে রিয়াকশন কোন দিকে যাবে ভাই? ব্যাকওয়ার্ডে যাবে। রিয়াকশন কোন দিকে যাবে? রিয়াকশন উইল গো ইন ব্যাকওয়ার্ড ডাইরেকশন, সাম্যাবস্থা পশ্চাৎমুখী হবে। ওকে ওকে, নেক্সট। এবার বলছে এখানে ভালো একটা কোশ্চেন দিছে, বলছে 0.5 m 50 মিলিলিটার H2C2O4 দ্রবণের পিএইচ গণনা করো। কে এর ভ্যালু দিয়ে রাখছে। সো পোলাপান কি করবে? আমরা জানি যে H প্লাস হয়ে যাবে কত, কোনো একটা, এখানে কি অ্যাপ্লাই করে দিব আমরা? হ্যাঁ, অসওয়াল্ডের লঘুকরণের ফর্মুলা। সো H প্লাসের ঘনমাত্রা হয়ে যাবে রুট ওভার KA ইন্টু সি, এবং তুমি তোমার জীবনের ভুল করে ফেলছো ভাই। অসওয়াল্ডের লঘুকরণ সূত্র কোন ক্ষেত্রে কাজ আসে? কোন ক্ষেত্রে কাজ আসে? এটা অনলি ফর, বলো, এক ক্ষারকীয় অম্ল এর জন্য এই ফর্মুলাটা কাজ হচ্ছে। তাহলে এখানে কি হইতেছে সেটা তোমার আগে দেখতে হবে, যে এই যে H2C2O4 চেনা চেনা লাগে ভাই, অক্সালিক অ্যাসিড। সো অক্সালিক অ্যাসিড কি করবে? দুইটা H প্লাস দিবে দ্রবণে, আর উৎপন্ন হবে অক্সালেট আয়ন। বুঝতে পারছো? এটা হলো অ্যাকুয়াস, দ্রবণে দ্রবীভূত হচ্ছে। ওকে, তো শুরুতে কি আছে? শুরুতে ঘনমাত্রা আছে 0.5 m, শুরুতে 0 0 ইনিশিয়ালি শুরু, বা আমরা এখানে সি বলি, সি দিয়া বলি, ওটা বেটার হয়, সি ঘনমাত্রা। পরে কি হয়েছে? পরে হয়ে এক্স পরিমাণ কমছে, এবং এক্স পরিমাণ কমছে, এবং এক্স বাই এ, এক্স বাই সি রে আমরা কি বলি বলো তো? এটারে না আমরা আলফা বলি, তাই না? একক, আমি বলি সি ঘনমাত্রায় বিয়োজিত হয়েছে এক্স পরিমাণ, তাহলে 1 m ঘনমাত্রায় বিয়োজিত যতটুকু হয়েছে সেটারে কি এক্স বাই সি বা আলফা বলি। বিয়োজন হার, বিয়োজন হার বা বিয়োজন মাত্রা বলি। সো বিয়োজন মাত্রার ক্ষেত্রে এখানে বিয়োজন মাত্রা যদি আলফা হয়, তাহলে সি আলফা পরিমাণ কমছে, সি মাইনাস সি আলফা পরিমাণ কমছে। তো এটা 1 মোল থেকে এটা 2 মোল উৎপন্ন হইতেছে, তাই না? তো সি আলফা থেকে 2 সি আলফা উৎপন্ন হবে। এটা যেহেতু কমতেছে, এটা কি হবে? বাড়বে, বিক্রিয়ক কমে উৎপাদ বাড়ে। আর এখানে 1 মোল থেকে 1 মোল, সো এখানে সি আলফা হয়ে যাবে। বুঝলা?
বুঝতে পেরেছি। সো এই বিক্রিয়ার কে এ রে আমি কি লিখতে পারি ভাই, কে এ ইজ ইকুয়াল টু আমরা লিখবো এইচ প্লাসের স্কোয়ার, ভাই এগুলি তো দেখেই বুঝতে পারতেছো, এইচ প্লাসের স্কোয়ার অক্সালিক অ্যাসিড ডিভাইডেড বাই অক্সালেট আয়ন ডিভাইডেড বাই অক্সালিক অ্যাসিড। সো আমি এগুলি লিখলাম না, আমি এভাবে লিখলাম ডাইরেক্ট, যে এইখানে এইচ প্লাসেরটা আগে করলাম 2c আলফা স্কোয়ার ইন্টু এখানে কি হবে সি আলফা ডিভাইডেড বাই এই অক্সালিক অ্যাসিডের ঘনমাত্রা, তো সি মাইনাস সি যদি কমন নাও তাহলে এসে পড়বে সি 1 মাইনাস আলফা। তাহলে এখান থেকে দেখো একটা জিনিস খেয়াল করো, সি আলফা কাটা চলে যাবে, সি আলফা কাটা চলে যাবে। সো কাটা চলে গেলে কি হবে 4c স্কোয়ার আলফা স্কোয়ার ইন্টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা, বা আমরা বলতে পারি 4c স্কোয়ার আলফা কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো 1 মাইনাস আলফা কি হয়ে যাবে ভাই 1 এর সমান হয়ে যাবে, কারণ যেহেতু কে এর ভ্যালু অনেক ছোট, এই যে 10⁻⁵ এর রেঞ্জে, তাহলে আলফা অনেক ছোট হবে। সো একের তুলনায় আলফা অনেক ছোট হবে, যেমন 1 ডিভাইডেড বাই 0.001 একের মতোই তো, তাই না? সো এটাই করতে পারবা, যেহেতু আলফা ইজ ভেরি ভেরি লেস দেন 1। ওকে, সো এখান থেকে আমি 1 মাইনাস আলফারে যদি বাদ দিয়ে দিই তাহলে কি আসবে 4c স্কোয়ার আলফা কিউব। সো এখান থেকে তুমি আলফার ভ্যালু পাওয়া যাবা, আলফার ভ্যালু কত পাওয়া যাবা কে এ ডিভাইডেড বাই 4c স্কোয়ার, এবার আলফার কিউবটা যদি সরাও তাহলে উভয় পক্ষে 1/3 হয়ে যাবে পাওয়ার। সো কে এ ডিভাইডেড বাই 4c স্কোয়ার টু দি পাওয়ার 1/3। সো এবার বসায় দাও 10 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 ইন্টু সি কত, সি হলো 0.5 স্কোয়ার টু দি পাওয়ার 1/3 উইথ টু দি পাওয়ার 1/3। সো দেখো 0.021 আসছে, 0.021 আসছে। সো এবার তুমি ডাইরেক্ট পিএইচ হয়ে যাবে কত, পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস এইচ প্লাস, তাই না, 10 বেস এইচ প্লাস ইজ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস 2c আলফা 2 ইন্টু সি ইন্টু আলফা, বসায় দাও মাইনাস লগ 10 বেস, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হলো 0.5, 2 ইন্টু সি এর ভ্যালু কত ভাই 0.5 না, সো 2 ইন্টু 0.5 ইন্টু 0.021, সো 1.67। বুঝতে পেরেছো? ওকে, এইবার কোয়েশ্চেনে বলছে যে ভাই আমি যদি দ্রবণে 0.1 m 10 মিলিলিটার H2SO4 যোগ করি তখন আমার বিয়োজন মাত্রা কি একই থাকবে? এখানে কি হবে ভাই, এখানে কমন আয়ন এফেক্ট হবে। কি হবে? কমন আয়ন এফেক্ট। কি হবে দেখাইতেছি, এই যে এখানে যা যা আছে সব কিছু সেম কাহিনী থাকবে, জাস্ট একটা জিনিস চেঞ্জ হবে, একটা জায়গায় চেঞ্জ হবে। এই মুছা ফেললাম আস্তে করে। ওকে, সো ধরি আমাদের আলফা চেঞ্জ হবে, আলফা কি হবে চেঞ্জ হবে, সো এখানে হয়ে যাবে আলফা প্রাইম। এবার আমি যদি দ্রবণে 0.1 m 10 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড যোগ করি তখন আমাদের ঘনমাত্রাও তো চেঞ্জ হয়ে যাবে না, অনেক কিছুই চেঞ্জ হবে। দেখো আমি যদি দ্রবণে, আচ্ছা মিলিলিটার কি আচ্ছা দেওয়া উচিত আসলে, থাক দেই, আমরা এত ওভার সিম্পলিফাই করবো না কোশ্চেন। আচ্ছা, সো 10 মিলিলিটার যদি যোগ করি তখন আমাদের আয়তন কত হয়ে যাবে 10 যোগ 50 60 মিলিলিটার। সো আমাদের এই যে H2SO4 এর নতুন ঘনমাত্রা হয়ে যাবে 0.1 ইন্টু 10, মানে মোল সংখ্যা দিতেছি মিলিলিটার ডিভাইডেড বাই 60 মিলিলিটার। কি করলেন ভাই, S1 V1 S2 V2 মাইরা দিছে ভাই, কিচ্ছু করি নাই। এই যে নতুন ঘনমাত্রা হয়ে যাবে নতুন আয়তন, আগের মোল সংখ্যা ডিভাইডেড বাই নতুন আয়তন, এটাই করছি, S2 বের করছি, S2 বের করলাম, সো 0.1/6 হয়েছে, এটা পাইলাম এত মোলার সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা। আচ্ছা, আর এই যে H2C2O4 এর ঘনমাত্রা, বা এটার আমরা সি প্রাইম বলতে পারি, সি প্রাইম হয়ে গেছে হলো 0.5 ইন্টু 50 ডিভাইডেড বাই 60। সো এটা সি প্রাইম 0.5 ইন্টু 50/60, এটা হয়ে গেছে হইলো তোমার 0.4167 মোলার, আর এখানে 0.1/6 এটা হয়ে গেছে হলো 0.0167 মোলার। গেল। আচ্ছা, এবার সি প্রাইম, আচ্ছা শুরুতে সাম্যাবস্থায় কি হবে, সাম্যাবস্থায় হয়ে যাবে সি প্রাইম আলফা প্রাইম, সি প্রাইম মাইনাস সি প্রাইম আলফা প্রাইম, আর এখানে প্লাস 2c প্রাইম আলফা প্রাইম, আর এখানে সি প্রাইম আলফা প্রাইম।
বা সি দিয়েই প্রকাশ করি এটারে, নতুন ঘনমাত্রারে সি দিয়েই প্রকাশ করি। আমার কষ্ট হইতেছে সি দিয়ে প্রকাশ করলাম, মন খারাপ করবা না হোপফুলি। C00 C মাইনাস সি আলফা প্লাস 2C আলফা প্লাস সি আলফা। এবার দেখো দ্রবণে শুধু এর কারণে H প্লাস আসে নাই, দ্রবণে আরও কি আছে, এই যে সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড তো পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে না। সো এই যে H2SO4 থেকে যে দুইটা H প্লাস আয়ন আসবে, সেটা কোত্থেকে আসবে, এই যে 0.0167 থেকে কত 2 ইন্টু 0.016 মোলার এক্সট্রা আসবে না H প্লাস, এক্স্যাক্টলি এক্সট্রা আসবে। সো ইন্টু 2 এটা করলে আমরা এক্সট্রা যেটা পাইতেছি 0.033 মোলার এক্সট্রা আমি H প্লাস পাচ্ছি, 0.033 মোলার এক্সট্রা আমি H প্লাস পাচ্ছি। এবং এই যে কে এ, দ্রবণের কে এতে কিন্তু এখানে 0.033 মোলার এক্সট্রা কিন্তু আমার H প্লাস দেওয়া লাগবে, বুঝতে পারছো? কারণ সালফিউরিক অ্যাসিড যোগ করছি, সালফিউরিক অ্যাসিড তো পুরোপুরি বিয়োজিত হয়ে যাবে, পুরোপুরি বিয়োজিত হয়ে গেছে। এখন ভাই এই যে কে এ বা বিক্রিয়ার সাম্য ধ্রুবক আমরা যখন বের করি ভাই, পুরো পাত্রেরটাই তো বের করি। সো পুরো পাত্রে 2C আলফা তো আসেই, এটা থেকে অক্সালিক অ্যাসিড থেকে আসা, বাট সালফিউরিক অ্যাসিডের কারণেও এক্সট্রা একটা থাকবে, এক্স্যাক্টলি। এবার তুমি কে অ্যাপ্লাই করে দিবা, কে এ ইজ ইকুয়াল টু এই যে 2C আলফা প্লাস 0.033 স্কোয়ার ইন্টু এখানে হয়ে যাবে সি আলফা ডিভাইডেড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা। দেখো এই আলফার মান অনেক কম, সো এখানে সি তো আগে কাটলাম, 1 মাইনাস আলফারে আমি আলফার সমানই বলে দিতে পারি, মানে 1-এর সমানই বলে দিতে পারি। সো এখানে হয়ে যাবে যে 2C আলফা প্লাস 0.033 স্কোয়ার ইন্টু আলফা ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা থাকবে না, সো এখানে থাকবে হলো এই যে সরি 2C আলফা প্লাস 0.033 স্কোয়ার আলফা। এখন আমার কথা হইলো যে ভাই এই যে H প্লাসের কারণে, H প্লাসের এক্সট্রার কারণে ওর আলফার মান কিন্তু কমে যাবে, কারণ আমরা সময়ন প্রভাব পড়ছিলাম। সময়ন প্রভাবে কি হয় যে সেম ধরনের জিনিস থাকলে ওর মানে দুর্বলটার বিয়োজন হার কমে যায়, বিয়োজন মাত্রা কমে যায়। সো এই 0.033 তুলনায় এই 2C আলফাটা না অনেক কম, অনেক কম। সো এইটারে আমি মনে মনে জিরোই ধরে ফেলতে পারি, মনে মনে কি ধরে ফেলতে পারি, জিরোই ধরে ফেলতে পারি। এই যে কে এ পায়ে গেছি, এই যে আলফার মান এখান থেকে আমাদের হয়ে যাবে, আলফার মান হয়ে যাবে 10⁻⁵ ডিভাইডেড বাই 0.033, এটাতে স্কোয়ার করে দিলাম। এই যে দেখো কত কম আসছে, 9.18 ইন্টু 10⁻³ মোলার। খুবই অল্প পরিমাণে আসছে না, খুবই অল্প পরিমাণে আসছে, বুঝতে পেরেছো? সো এই কোয়েশ্চেনটা না হুট করে আমার মাথায় আসলো, এবং এই কোয়েশ্চেনটা আমাদের ইয়ারে মানে 2022 সালে আসছিল। ভাই আপনি খালি 22 সালে কোয়েশ্চেন নিতেছেন, অ্যাকচুয়ালি 22 সালে ভালো ভালো কোয়েশ্চেন আসছে, ভালো ভালো কোয়েশ্চেনগুলো উঠাইতেছি, এছাড়া কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেন তো উঠাইতেছি। তো চলো দেখি, বলছে তিনটা পাত্রে তিনটা পাত্রে বিভিন্ন ধরনের দ্রবণ নেওয়া হলো। ওকে, এদের মধ্যে প্রথম পাত্রের 10 মিলিলিটার HCl, প্রথম পাত্রে কি আছে 10 মিলিলিটার HCl আর পিএইচ দিয়ে রাখছে 2। দ্বিতীয় পাত্রে 20 মিলিলিটার CH3COH, ঘনমাত্রা দিয়ে রাখছে 0.02, ঠিক আছে। এবং বলছে যে তৃতীয় পাত্রের প্রথম ও দ্বিতীয় পাত্রে সম্পূর্ণ পরিমাণে দ্রবণগুলোকে মিশ্রিত করা হলো। হ্যাঁ, দুইটা দ্রবণে আমি কি করছি, 3rd নাম্বার পাত্রে মিশ্রিত করছি, মিশ্রিত করে দেখছি যে পিএইচ হয়ে গেছে 2.46। তো প্রদত্ত ডাটা হতে CH3COH এর বিয়োজন মাত্রা বা আলফা নির্ণয় করো। সো দিস ইজ আ ভেরি গুড কোয়েশ্চেন, এটা নিজে ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে ভাই, খুবই ভালো লাগবে। একটু 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 চেষ্টা করো ভাই, দয়া করে চেষ্টা করো, দয়া করে চেষ্টা করো। সো দেখো এখানে কি বলছে, আমাদের প্রথম পাত্র আছে, হ্যালো, হ্যাঁ প্রথম পাত্র আছে। সো প্রথম পাত্রে কি আছে, আমাদের HCl আছে, এবং এই পাত্রের আয়তন হলো 10 মিলিলিটার, 10 মিলিলিটার, এবং এই পাত্রে পিএইচ দিয়ে রাখছে। আচ্ছা পিএইচ দিছে মানে কি তুমি কি জানো, H প্লাসের পরিমাণ জানো, সো H প্লাসের পরিমাণ জানো। আর দ্বিতীয় পাত্র দেখো, দ্বিতীয় পাত্র হলো 20 মিলিলিটার আয়তন, 20 মিলিলিটার আয়তন আছে হলো অ্যাসিটিক অ্যাসিড CH3C ডাবল বন্ড OH, এবং ঘনমাত্রা দিয়ে রাখছে যে এখানে CH3COH এর ঘনমাত্রা তোমাকে বলে দিছে 0.002 মোলার। এটা কিন্তু
CH3COH এর ঘনমাত্রা H প্লাসের ঘনমাত্রা না, কিন্তু খবরদার, এটা CH3COH এর ঘনমাত্রা বলে দিছে। ওকে, এবার তৃতীয় পাত্রে কি করছে, এই দুইটা মিক্সড করা হয়েছে। তৃতীয় পাত্রে এই দুইটা মিক্স করা হয়েছে। সো মিক্স যখন করা হইলো ভাই, তখন আয়তন 10 আর 20 মিলা কত হয়ে গেল, 30 মিলিলিটার হয়ে গেল। 10 আর 20 হবে এখানে, 10 যোগ 20 ইজ ইকুয়াল টু 30 মিলিলিটার। 30 মিলিলিটার, 30 মিলিলিটার। সো 30 মিলিলিটার হয়ে গেছে। সো এখন কি হয়েছে, এখন কি হয়েছে বলো। সো এই HCl থেকে H প্লাস এদিকে আসছে, আবার CH3COH এখানে আসছে। এরপর আসার পর কিছু পরিমাণ বিয়োজিত হয়েছে, বিয়োজিত হওয়ার পর আমি পিএইচ দেখছি 2.46। বিয়োজিত হওয়ার পর পিএইচ আমি কি দেখছি 2.46। তাহলে এইখান থেকে আমি H প্লাসের ঘনমাত্রা বের করে ফেলতে পারি। এক্স্যাক্টলি, প্রথম দ্রবণে আমি H প্লাস কি পরিমাণ আছে এটা একটু বের করে আসো। সো পিএইচ ইজ ইকুয়াল টু -log10 উই নো দ্যাট H প্লাস। সো এইটা ওই পাশে চলে যাবে, এবং লগ থেকে যখন আমরা পাওয়ার এনেই তখন মাথার নিচের জন্য কি করে, পাশের জন্য কান দিয়ে উঠায় ফেলে, কান দিয়ে উঠায় ফেললো, তো এই মাইনাস টু এখানে চলে যাবে, দূর দেখাই দিই, ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ। 10 টু দি পাওয়ার মাইনাস পিএইচ বা 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার H প্লাসের শুরুর দিকে এই দ্রবণ থেকে আমি 10 টু দি পাওয়ার মাইনাস 2 মোলার H প্লাস পাইতেছি। এখন যখন তুমি পাত্রে মিশ্রণ করে ফেলবা, আয়তন চেঞ্জ হয়ে গেছে, ঘনমাত্রা চেঞ্জ হয়ে যাবে না H প্লাসের। এক্স্যাক্টলি, এবং ঘনমাত্রা চেঞ্জে আমরা কিভাবে লিখতে পারি, S1V1 ইজ ইকুয়াল টু, মানে এক্সট্রা যখন পানি দেই ডাইলুশন করি তখন S1V1 ইজ ইকুয়াল টু S2V2 দিয়ে S2 এর মানটা আমার বের করা লাগে। সো বের করে ফেলো, এই যে প্রথম দ্রবণ থেকে যে H প্লাস আসলো সেটার প্রাইম নতুন, বা H প্লাস H1 প্রাইম বলে দিলাম, যাও H1 প্রাইম। হ্যাঁ, সো এখানে H1 প্রাইম কত হয়ে যাবে আমাদের, গেল কই ভাই, কই চলে গেল, ও S1V1 ইজ ইকুয়াল টু S2V2, এখান থেকে তুমি S2 বের করে ফেলবা। সো S1V1 ডিভাইডেড বাই V2, শেষ। সো এখানে S1 কত, 10 টু দি পাওয়ার মাইনাস 2, V1 কত 10 মিলিলিটার ডিভাইডেড বাই V2 কত 30 মিলিলিটার। সো এখানে সুন্দর মতো মিলিলিটার মিলিলিটার কাটা, সো ইউনিটের কোনো চেঞ্জই হচ্ছে না, কোনো পেইনই থাকতেছে না, মিলিলিটার মিলিলিটার কাটা। সো 1/3 10 টু দি পাওয়ার মাইনাস 2, আমি ডাইরেক্ট করবো না, 1/3, কিরে ভাই ক্যালকুলেটার আমার সাথে দুষ্টুমি করতেছে, দাঁড়াও, 1/3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। সো এখানে হয়ে গেছে 1/300, বা হ্যাঁ 1/300 রাখি ভাই, এটা হলো H প্লাস প্রাইমের 1 ঘনমাত্রা। এরপর এই যে অ্যাসিটিক অ্যাসিড আছে না দ্রবণে, এই অ্যাসিটিক অ্যাসিডে যখন আমি এই পাত্রে ট্রান্সফার করব তখন এই যে ঘনমাত্রা এটাও চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি, সো এই যে অ্যাসিটিক অ্যাসিডের নতুন ঘনমাত্রা, এবং মজার জিনিস এই কোশ্চেনটা না আমি পরীক্ষার হলে পারছি, এত ভাল লাগছে ভাই, এবং খুবই সুন্দর একটা অ্যান্সার আসছে, আলফা ভ্যালু 0.1 আসছিল সম্ভবত, দাঁড়াও দেখি, মানে এত ভাল লাগছে আমার যে আমি মনে রয়ে গেছে সারা জীবন। সো S1 ইন্টু V1 এর ভ্যালু কত, কই ভাই V1 কই, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে 20 মিলিলিটার ডিভাইডেড বাই V2 30 মিলিলিটার। সো করি 0.002 ইন্টু 0.002, হ্যাঁ, ইন্টু 20 ডিভাইডেড বাই 30, করো কত আসে, 1.33 10 টু দি পাওয়ার মাইনাস 3 মোলার। এই যে অ্যাসিডিক অ্যাসিড বা এই যে সি এর ঘনমাত্রা পেয়ে গেছি নতুন, আর এখানে 1/300 এর ঘনমাত্রা পেয়ে গেছি, সব কিছু পেয়ে গেছি। এবার জাস্ট কি হবে ভাই, এদের মিক্সচার হবে। তো দ্রবণে কি হইতেছে আমরা যদি একটু দেখি, পরের পেজে গিয়া দেখি, এগুলি মুসলাম, তুইলা ফেলো, হোপফুলি বুঝা গেছো, তুইলা গেছো। এইবার কি হবে, এই যে CH3COH ওই কিছু পরিমাণ বিয়োজিত হবে, বিয়োজিত হইলো। তো শুরুতে সি ছিল, ধরো সি ছিল 0 ছিল, পরে সি মাইনাস সি আলফা হইলো সাম্যাবস্থায়। আমরা বলি কি সি আলফা পরিমাণ কমে যায়, আর এখানে সি আলফা 1 মোল থেকে 1 মোল আসে, তো সি আলফা কমলে সি আলফা বাড়বে, এখানে সি আলফা বাড়বে। কিন্তু এখানে একটা ইস্যু আছে, সেটা হলো যে এই যে H প্লাসটা এখানে দেখতেছো, এটা তো CH3COH থেকে আসা H প্লাস, এই যে এই H প্লাসটাও কি আসবে না, H প্লাসটাও কি আসবে না, অবশ্যই এই H প্লাসটাও আসবে। সো এইখানে কিন্তু 1/300 মোলার অলরেডি আছে, 1/300 মোলার আছে। কারণ দেখো এই যে অ্যাসিড মানে H প্লাস যে ত্যাগ করতেছে, এই বিক্রিয়াটা পুরাটা একটা পাত্রেই হইতেছে। সো এই পাত্রে
এই CH3COH অ্যাসিডিক অ্যাসিড থেকে তো H প্লাস আসবেই, সাথে ওই যে HCl এর পাত্র থেকে H প্লাস ওইটাও তো আসছে। সো এই দুইটা জিনিস আসছে একসাথে, দুইটা জিনিস একসাথে আসছে। সো হিসাব কিন্তু এই দুইটা জিনিসের সাথেই করতে হবে। এবার তুমি করো করো যে মিশ্রণ করে আমি পিএইচ এর মান এত পাইছি। সো এই যে এই H প্লাসের মান, এই যে এখানে H প্লাসের ঘনমাত্রা, অ্যাকচুয়াল ঘনমাত্রা হয়ে গেছে সি আলফা প্লাস 1/300। এখন শর্ত মতে এইটুকের কারণে পিএইচ 2.46, এইটুকের কারণে পিএইচ কত 2.46, শর্ত মতে এইটুকের কারণে পিএইচ 2.46। সো হ্যাঁ পিএইচ 2.46। সো শর্ত মতে পিএইচ অফ দ্য মিক্সচার ইজ 2.46। তো সেক্ষেত্রে এই যে H প্লাসের ঘনমাত্রা হয়ে যাবে হলো 10⁻⁻ পিএইচ, বা আমরা বলতে পারি 10⁻⁻2.46। পেয়ে গেলাম, এই তো পেয়ে গেছি সি আলফা প্লাস 1/300 ইজ ইকুয়াল টু 10⁻⁻2.46। আর এই সি কি, এই সি হলো আমাদের মিশ্রণে, এই যে মিশ্রণে সি প্রাইম CH3COH এর ঘনমাত্রা, এটা কিন্তু সি প্রাইম। সো এটা আমাদের দিয়া দিছে 1.33 10⁻⁻4, 1.33 ইন্টু 10 টু, আমি পরে ক্যালকুলেট করি সব কিছু একসাথে। সো এখানে আলফার ভ্যালু হয়ে যাবে কত 10⁻⁻2.46 মাইনাস 1/300 ডিভাইডেড বাই সি। সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হলো 1.33 10⁻⁻3। সো 1.33 10⁻3। সো ক্যালকুলেট করি 10⁻2.46 ইন্টু মাইনাস 1/300 ডিভাইডেড বাই 1.33 ইন্টু 10⁻⁻3। ইয়েস, এটা আসছে 0.1। দেখছো মনে আছে ভাই, পুরোনো দিনের কথা মনে আছে, বুঝতে পারছো? দিস ওয়াজ এ ভেরি গুড কোয়েশ্চেন। বলছে 0.1 m অ্যামোনিয়াম সালফেট দ্রবণে পিএইচ কত কেবি দিয়ে রাখছে। সো এটা কেমনে সলভ করবা ভাই? এখানে আমাদের বলছিলাম যে এখানে অ্যামোনিয়াম সালফেট হলো শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, কারণ কি ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং শক্তিশালী অ্যাসিড সালফিউরিক অ্যাসিড থেকে আসছে। সো কোনো একটা লবণের যে কোনো একটা পার্ট শক্তিশালী হইলেই ওই তীব্র তড়িৎ বিশ্লেষ্য বা সহজে বিয়োজিত হয়ে যেতে পারে। সেখানে 2 অণু অ্যামোনিয়া আসবে আর সাথে আসবে কি সালফেট। আচ্ছা, তো এই 0.1 m 1 মোলার থেকে আসছে 2 মোলার। সো 0.1 m থেকে অ্যামোনিয়াম আসবে কত 0.1 × 2 বা 0.2 মোলার আসবে। এটা হলো আমাদের কিসের ঘনমাত্রা? অ্যামোনিয়ার ঘনমাত্রা। এটা হলো আমাদের কিসের ঘনমাত্রা ভাই? অ্যামোনিয়ার ঘনমাত্রা, তাই না? এখন কথা হলো অ্যামোনিয়া হলো দুর্বল তড়িৎ বিশ্লেষ্য। সো ওই কি করবে, ওই হলো একটা ঘটনা ঘটায় ফেলবে। এই যে অ্যামোনিয়া ওই আবার পানির সাথে বিক্রিয়া করে ফেলবে। পানির সাথে বিক্রিয়া করে ওই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করবে আর সাথে দ্রবণে H প্লাস দিয়ে দিবে। সাথে কি করবে? দ্রবণে H প্লাস দিয়ে দিবে। এই যে H প্লাস দিয়ে দিল, H প্লাসের কারণে কি হয়ে গেল? দ্রবণটা অ্যাসিডিক হয়ে গেছে। সো এই কারণে আমরা বলি যে দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কিন্তু দুর্বল ক্ষারের সাথে শক্তিশালী অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন লবণের দ্রবণটা কি হয়? অ্যাসিডিক হয়। আবার দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন লবণটা ক্ষারীয় হয়। ক্ষারীয় কোয়েশ্চেন আমরা হাইড্রোলাইসিস ক্ষারীয়টা করছিলাম, সো অম্লীয়টা এখন আমরা করি। তো শুরুতে এর ঘনমাত্রা কত? 0.2 m বা সি। এটা হলো ইনিশিয়ালি। এটা তো এটার পানির হিসাব করাই লাগবে না, 0 0। পরে কি হয়েছে? পরে সাম্যাবস্থায় এখানে সি মাইনাস সি আলফা পরিমাণ কমছে, আর এটা এর মতোই থাকবে, কোনো সমস্যা নেই। এটা যদি সি আলফা পরিমাণ কমে, এটা হলো সি আলফা পরিমাণ বাড়বে, এ হলো কি করবে? সি আলফা পরিমাণ বাড়বে, তাই না? সো এই বিক্রিয়ার কেবি কি? এটা কি কেবি? এটা তো কেবি না ভাই। এটা তো মানে এই যে এই বিক্রিয়ার কে, এটা তো কেবি না। সো এই বিক্রিয়ার কে কিন্তু আলাদা। এই বিক্রিয়ার কে যদি তুমি একটু ঠান্ডা মাথায় দেখো, এই বিক্রিয়ার কে হয়ে যাবে হলো তোমার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ইন্টু H প্লাস ডিভাইডেড বাই অ্যামোনিয়াম। পানিরে ধরা লাগবে না, কারণ পানি হলো দ্রাবক। এটা হলো এই বিক্রিয়ার কে। অন্যদিকে কেবি কিসের জন্য ছিল? কেবি হলো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন পানির সাথে বিক্রিয়া, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন দ্রবণে অ্যামোনিয়াম প্লাস আর OH মাইনাস ত্যাগ করতো, এইটা হলো কেবি। এটা হলো বিক্রিয়ার কেবি। সো বিক্রিয়ার কেবিরে আমি কি লিখতে পারি? অ্যামোনিয়াম প্লাস OH মাইনাস ডিভাইডেড বাই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড।
সো আমি বলবো তুমি মুখস্থ রাখো যে এই যে কে, কে এর সাথে যদি কে বি গুণ করো না, এই কে এর সাথে কে বি গুণ করো তাহলে কি পাবা দেখো, এই যে উপরে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নিচে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কাইটা যাবে, উপরের এই যে নিচের অ্যামোনিয়াম প্লাস উপরের অ্যামোনিয়াম প্লাসের সাথে কাইটা যাবে, সাথে শুধু থাকবে এইচ প্লাস আর ওএইচ মাইনাস। এইচ প্লাস আর ওএইচ মাইনাসের গুণফলরে আমরা কি বলি, কে ডাব্লিউ বলি না, গুণফলরে আমরা বলি কে ডাব্লিউ। এগুলি ডাইরেক্ট করতে হবে বুঝছো, কে ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে বি। ঠিক আছে, এবার আমরা কি জানি ভাই, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র। এখানে কি হবে, এই যে সি আলফা পরিমাণ বাইর হয়, তাহলে আমরা ডাইরেক্ট সরি এই যে এইচ প্লাস কি আসতেছে, সি আলফা পরিমাণ বাইর হইতেছে, সো এইচ প্লাসের ঘনমাত্রা হয়ে যাবে হলো রুট ওভার সি ইন্টু কে, রুট ওভার সি ইন্টু কে। এখন এই কে এর মানও তুমি জানো, কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে বি, করে ফেলো। রুট ওভার ঘনমাত্রা হলো আমাদের বলে দিচ্ছে 0.5 0.1। এইচ প্লাসের ঘনমাত্রা তো বের করা লাগবে না, আমাদের বলছে পিএইচ বের করতে, পিএইচ বের করো, ডাইরেক্ট পিএইচ বের করো, পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ 10 বেস। এইচ প্লাসের ঘনমাত্রা হলো আমাদের রুট ওভার 0.1 ইন্টু কে এর ভ্যালু হলো কে ডাব্লিউ বাই কে বি। সো কে ডাব্লিউ হলো 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই কে বির ভ্যালু 10 টু দি পাওয়ার 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো ক্যালকুলেটর প্লিজ, মাইনাস লগ 10 বেস root over 0.1 into 10 to the power minus 4 10 to the power minus 14 divided by 1.8 into 10 to the power minus 5। সো হিসাব করছে কত 5.12। দেখছো পিএইচ ক্ষারীয় দ্রবণ হয়ে গেছে। সো আমি বলবো যে এত কষ্ট করো না ভাই, কে ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, কে ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। আবার অ্যাসিডীয় দ্রবণের ক্ষেত্রে ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কে ইন্টু কে ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। এটা হলো ক্ষারীয় ক্ষেত্রে, মনে রাখতে হবে, মনে রাখতে হবে। আবারও বলতেছি, আমি একটু বইলা দিই, অম্লীয় অম্লীয় লবণ কে ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, আর ক্ষারীয় লবণ কে ইন্টু কে এ ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। এটা মনে রাখতে পারলে বাকিটা ইজি, বাকিটা ইজি। এরপর এইচ, এখান থেকে তুমি বলতে পারবা যে তোমার এইচ প্লাসের ঘনমাত্রা হয়ে যাবে রুট ওভার সি কে এ ইন্টু সি, কে ইন্টু সি। আর এখানে ওএইচ মাইনাসের ঘনমাত্রা হয়ে যাবে হলো রুট ওভার কে ইন্টু সি। মাথায় রাখতে পারবা, মাথায় রাখতে পারবা। এটা আবার কেন আসছে, এটা আবার আসবে না, করে ফেলছি আমরা। এরপর এই যে 0.1 এম কপার সালফেট দ্রবণের পিএইচ কত। সো কপার সালফেট আসছে কপার হাইড্রোক্সাইড থেকে, কার থেকে, কপার হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের রিঅ্যাকশন থেকে। সো সালফিউরিক অ্যাসিড শক্তিশালী, এই কারণে এই বিক্রিয়াটা পুরোপুরি ভেঙে যাবে। সো 0.1 এম থেকে এখানে এসে পড়বে 0.1 এম, আর এখানে এটা এসে পড়বে 0.1 এম। এরপর কি হবে, এই যে কপার 2 প্লাস ওই কি করবে, পানির সাথে যুক্ত হয়ে কপার হাইড্রোক্সাইড গঠন করবে আর দ্রবণে এইচ প্লাস ত্যাগ করবে, কপার হাইড্রোক্সাইড উৎপন্ন হবে আর দ্রবণে এইচ প্লাস আসবে। ভালো কথা। সো কপার দুইটা এইচ মাইনাস নিছে, সো এখানে 2 হবে, এখানে 2 হবে। সো এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমার শুরুতে ইনিশিয়ালি আমাদের কপারের ঘনমাত্রা 0.1 এম বা সি দিয়া রাখি 0 পরে সাম্যাবস্থায় ইকুইলিব্রিয়ামে হয়ে যাবে সি মাইনাস সি আলফা, এখানে প্লাস সি আলফা। এই যে 1 মোল থেকে 2 মোল, সো প্লাস 2 সি আলফা। আর আমরা বলছিলাম যে এই বিক্রিয়ার কে ইন্টু, এটা হলো আমাদের অম্লীয় বাফার না ক্ষারীয় বাফার, অম্লীয় বাফার। সো অম্লীয় বাফারের ক্ষেত্রে কে ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ, কে ইন্টু কে বি ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ। সো কে ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে বি, কে ইজ ইকুয়াল টু কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে বি। সো কে ডাব্লিউ ডিভাইডেড বাই কে বি করো, 10 টু দি পাওয়ার মাইনাস 14 ডিভাইডেড বাই 1.8 10 টু দি পাওয়ার মাইনাস 5। সো করলে আসে 5.55 10 টু দি পাওয়ার মাইনাস 4। সো এটা করে ফেললা, কে ডাব্লিউ বের করে ফেললা। এবার এখন এটা এটা কিন্তু তোমার আবার অসওয়াল্ডের লঘুকরণ সূত্র মানবে না। কেন মানবে না, কারণ এখানে এই যে 2 মোল উৎপন্ন হয়েছে। সো 2 মোল যেহেতু উৎপন্ন হয়েছে মানবে না যেহেতু, তাহলে আমরা এখানে বিক্রিয়ার জন্যই করে ফেলি যে কপার হাইড্রোক্সাইডের জন্য সি আলফা 2 সি আলফা স্কোয়ার। ও, এর আগের কোশ্চেনে তো আমরা ভুল করে ফেলছি। আরে 2 সি আলফা, আচ্ছা প্যারা নেই, আমরা এর আগে সলভ করি।
সো এখানে কি হয়ে যাবে, কে ইজ ইকুয়াল টু হয়ে যাবে সি আলফা, 2c আলফা ডিভাইড বাই সি ইন্টু 1 মাইনাস আলফা, সি কাটা, এখানে হয়ে যাবে 4c স্কোয়ার আলফা কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা। সো এখান থেকে তুমি বলবা যে 1 মাইনাস আলফা অ্যাকচুয়ালি 1 এর সমান, এখান থেকে 4c স্কোয়ার আলফা কিউব ইজ ইকুয়াল টু কে, তাহলে আলফার ভ্যালু পেয়ে গেছো তুমি কে ডিভাইডেড বাই 4c স্কোয়ার টু দি পাওয়ার 1/3। এখান থেকে আলফার ভ্যালু পেয়ে যাবা ডিভাইডেড বাই 4 ইন্টু সি এর ভ্যালু কত, 4 ইন্টু সি স্কোয়ার, 4c স্কোয়ার টু দি পাওয়ার 1/3, সো 2.4 10 টু দি পাওয়ার -3। সো এখানে আমাদের পিএইচ হয়ে যাবে হলো মাইনাস লগ 10 বেস এইচ প্লাস মাইনাস লগ 10 বেস 2c আলফা। সো 2c আলফা করে দাও মাইনাস লগ 10 বেস 2 ইন্টু সি এর ভ্যালু 0.1 ইন্টু আলফা ভ্যালু 2.4 ইন্টু 10 টু দি পাওয়ার -3, সো হিসাবে 3.31। ওকে, বুঝতে পেরেছো? ওকে, 0.5 m 50 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখানে দ্বারাও কেবি বলে দিছে 1.8 10 টু দি পাওয়ার -5। আচ্ছা হ্যাঁ, 0.5 m 50 ml অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এবং 1 m 20 মিলিলিটার H2SO4 দ্রবণের পিএইচ কত? সো বেসিক্যালি এখানে কি হইতেছে, এখানে কত মোল অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আছে, আমরা যদি S ইন্টু ভি করি তাহলে আমরা মোল সংখ্যা পাই, তাই না? তো 0.5 ইন্টু 50 উইচ ইজ 25 মিলিমোল, 25 মিলিমোলস আছে এখানে। এখানে অ্যাকচুয়ালি 1m বলা উচিত ছিল এখানে, আচ্ছা না এটা দেখি, হ্যাঁ দেখি 25 মিলিমোলস, আর এইখানে 1m 20 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড আছে, সো 1 ইন্টু 20 উইচ ইজ 20 মিলিমোলস, 20 মিলিমোলস। সো এখানে রিয়াকশনটা কি হইতেছে, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে তোমার সালফিউরিক অ্যাসিডের রিয়াকশন হইতেছে, এদের যখন মিক্সচার করতেছো তখন বিক্রিয়ায় কি উৎপন্ন হবে, এটা 2 মোলের সাথে এটা বিক্রিয়া হবে এবং উৎপন্ন হবে অ্যামোনিয়াম সালফেট প্লাস পানি। সো অ্যামোনিয়ামের সমতা করছি 2টা অ্যামোনিয়া, আর এখানে 2 অণু পানি উৎপন্ন হবে, ঠিক আছে, 2 অণু পানি, 2 অণু পানি। সো হ্যাঁ, রিয়াকশন আমরা ইয়া করে ফেলছি। সো শুরুতে ইনিশিয়ালি, আই মানে ইনিশিয়াল, এই যে রাইস টেবিল, সো আমি সি পছন্দ করি না, বুঝছো, সি মানে হলো চেঞ্জ, পরিবর্তন না লেখা আমি ডাইরেক্ট সাম্যাবস্থা লিখতে দিতে পারি। সো রিয়াকশন ইনিশিয়াল চেঞ্জ ইকুইলিব্রিয়াম হোয়াটএভার। সো শুরুতে আমার কি আছে ভাই, 25 মিলিমোল আছে, আর এটা আছে হলো 20 মিলিমোল, ঠিক আছে, আর এটা হলো 0 0। সো কি হবে, সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম, সাম্যাবস্থায় কি হইতেছে, বাংলা লিখি নিলে পেন খাওয়া, সাম্যতে কি হচ্ছে, এটা 2 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করে, এর 25 মিলিমোল এর কত মিলিমোলের সাথে বিক্রিয়া করবে ভাই, 25/2 মিলিমোলের সাথে বিক্রিয়া করবে, খুবই স্বাভাবিক। আচ্ছা, আর এদিক থেকে যদি একটু হিসাব করি, এটার 1 মোল এটার 2 মোলের সাথে বিক্রিয়া করে, এটার 20 মোল এটার 40 মিলিমোলের সাথে বিক্রিয়া করে। এখন কথা হলো এখানে 40 আছে, 40 নাই, এখানে কি আছে, 25 আছে, হুইচ মিনস দিস ইজ এ লিমিটিং রিয়েজেন্ট, লিমিটিং বিক্রিয়ক। সো লিমিটিং বিক্রিয়ক কি হয়ে যায়, লিমিটিং বিক্রিয়ক বিক্রিয়ায় কম থাকে, শেষ হয়ে যায়। সো সব কিছু হিসাব আমরা বলছিলাম লিমিটিং বিক্রিয়ক দিয়ে করতে হয়, কারণ ওই আগে শেষ হয়ে যায়। সো হ্যাঁ করি। সো এটার 25 মিলি 2 মোল থেকে 1 মোল, সো 25 থেকে কত 12.5। সো এখানে 25 মিলিমোলের 25 মিলিমোলই যদি বিক্রিয়া করে ফেলে, 25 মিলিমোলই যদি বিক্রিয়া করে ফেলে, তাহলে এইখানে কতটুকু বিক্রিয়া করবে, এই যে 20 মিলিমোল ছিল, সো 25-এর অর্ধেক বিক্রিয়া করবে, 25/2 হবে এখানে, বুঝো নাই, এটা 2 মোল এর 1 মোলের সাথে বিক্রিয়া করে। সো 25 মিলিমোল 25/2 মিলিমোলের সাথে বিক্রিয়া করবে, মানে 12.5 মিলিমোলের সাথে বিক্রিয়া করবে, তাই না নাকি? হ্যাঁ, 12.5 মিলিমোলের সাথে বিক্রিয়া করবে। এই যে 20 মোল থেকে 12.5 মোল বিক্রিয়া করলে থাকে কতটুক ভাই, 20 মাইনাস 12.5। সো এই যে বিক্রিয়া করার পর ওই তো পুরোপুরি শেষ হয়ে গেছে, ওই থাকবে কত, 20 মাইনাস 12.5, 20 মাইনাস 25/2 উইচ ইজ 7.5 মিলিমোল। আর এটা 2 মোল থেকে 1 মোল উৎপন্ন হয়, তাহলে 25 মিলিমোল থেকে 25/2 মিলিমোল উৎপন্ন হবে, এবং বিক্রিয়া শেষে আমাদের এই যে অ্যাসিড থাকে। সো এটা কি কোনো বাফার দ্রবণ ভাই, এটা কি বাফার দ্রবণ কিনা আমারে বলো, বাফার দ্রবণ কাকে বলে, কোনো একটা অ্যাসিড এবং এর অনুবন্ধী ক্ষার, অথবা কোনো একটা দুর্বল ক্ষার অথবা এবং এর অনুবন্ধী অ্যাসিড। এখানে দুর্বল ক্ষার আছে, দুর্বল ক্ষার তো গায়েব হয়ে গেছে, দুর্বল ক্ষার নাই, আছে কি, শক্তিশালী অ্যাসিড আছে আর লবণ আছে। শক্তিশালী অ্যাসিডের সাথে লবণ হলে বাফার হয় না, দুর্বল অ্যাসিডের সাথে লবণ হওয়া লাগে। তো
বেসিক্যালি দিস ইজ নট আ বাফার, সো দিস ইজ নট এ বাফার, নট এ বাফার, নট এ বাফার, বাফার সলিউশন না। তাহলে এখানে আমি সুন্দর মতো H2SO4 যেটা আছে এটার ঘনমাত্রাটা বের করে ফেলি, হুইচ ইজ 7.5 মিলিমোল। মানে বেসিক্যালি কি করতেছি, S বাই ভি টোটাল, S বাই ভি টোটাল, N বাই ভি টোটাল, পাগল হয়ে গেছে ভাই। ঘনমাত্রা কেমনে বের করবো, N ডিভাইডেড বাই ভি টোটাল। সো 7.5 মিলিমোল ডিভাইডেড বাই টোটাল আয়তন কত, 50 মিলিলিটার, 20 মিলিলিটার। সো 50 প্লাস 20 বা 70 মিলিলিটার। সো এখানে দেখো মিলি মিলি কাটা, মিলিকে কেটা দিলে আসবে কি মোল পার লিটার। সো 7.5 ডিভাইডেড বাই 70 হুইচ ইজ 0.1 m সালফিউরিক অ্যাসিড দ্রবণে, সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা 0.1 m। তাহলে H প্লাসের ঘনমাত্রা কত হয়ে যাবে, 2 ইন্টু সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা, তাই না? সো 0.2 এ, সো পিএইচ হয়ে যাবে কত, -log10 বেস। বাচ্চাদের কোশ্চেন দিছি, 0.67, না না 0.69 বা 0.7ই বলতে পারো। বুঝতে পারছো? অনেক ইজি কোয়েশ্চেন, দেখা মনে হচ্ছে কি কি হয়তো কি না কি দিছে, বাট অ্যাকচুয়ালি ইজি কোয়েশ্চেন ছিল। ঠিক আছে, ওকে। এবার এবার এখানে যদি এরকম করতো, আচ্ছা ওইটা পরে দেখবো, প্যারা নেই। অক্সালিক অ্যাসিডের সাথে 0.5 m 50 ml অক্সালিক অ্যাসিডের সাথে 1 m 40 ml সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে পিএইচ গণনা করো। এখানে কে এ বলে দিছে 10⁻⁵, কে কত বলে দিছে ভাই, 10⁻⁵। সো শুরুতে আমরা আগে মোল সংখ্যাটা দেখি, H2C2O4 এর মোল সংখ্যা কত, 0.5 ইন্টু 50, বা আমরা বলতে পারি 25 মিলিমোল, 25 মিলিমোল। আর সোডিয়াম হাইড্রোক্সাইড কত, S ইন্টু ভি, বা আমরা করতে পারি 1 ইন্টু 40 বা 40 মিলিমোল। এরপর কি হবে, এদের মধ্যে রিয়াকশন হবে, এদের মধ্যে রিয়াকশন হবে না ভাই, রিয়াকশন হবে। সো রিয়াকশন দাও, রিয়াকশন দাও, রিয়াকশন দাও। H2C2O4 এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, উৎপন্ন করবে Na2C2O4 এবং পানি। সো এটা 2 মোল সমতা করি, 2 মোলের সাথে বিক্রিয়া করে 2 মোল পানি উৎপন্ন করবে, গেল বিক্রিয়া। তো শুরুতে ইনিশিয়ালি ওই আছে 25 মিলিমোল, ওই আছে 40 মিলিমোল, ওই আছে 0 0। সো এখন 1 মোল অক্সালিক অ্যাসিডের সাথে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে, তাহলে 25 মিলিমোলের সাথে 25 দুগুণে 50 মিলিমোল বিক্রিয়া করবে, কিন্তু আছে কত এখানে 40 মিলিমোল আছে, উইচ মিনস সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে লিমিটিং বিক্রিয়ক। সোডিয়াম হাইড্রোক্সাইড কি এখানে লিমিটিং বিক্রিয়ক, সো লিমিটিং বিক্রিয়ক বুঝে গেছি, এখানে লিমিটিং বিক্রিয়ককে 1 নম্বর সিনারিও আমি বুঝে গিয়েছি। এবার এখানে সাম্যাবস্থা কি হবে, তাহলে ওর থেকে সব কিছু হিসাব করতে হবে এক্স্যাক্টলি। এবার সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোলের সাথে 1 মোল বিক্রিয়া করে, 40 মোলের সাথে কয় মোল বিক্রিয়া করবে, 40/2 বা 20 মোল বিক্রিয়া করবে, মানে 25 মিলিমোল আগে ছিল, এখন 20 মিলিমোল বিক্রিয়া করে ফেলতেছে, বা আমরা বলতে পারি 40/2 মিলিমোল, 40/2 মিলিমোল বিক্রিয়া করে ফেলতেছে, তাই থাকে কত 5 মিলিমোল। আর এখানে 40 তো পুরাটাই বিক্রিয়া করতেছে, কারণ 40-এর সাথে হিসাব করছি ইয়াস 0। এটা 2 মোল থেকে এটার 1 মোল আসে, 2 মোল থেকে কয় মোল আসে ভাই, 1 মোল আসে, 2 মোল থেকে 1 মোল, তাহলে 40 মিলিমোল থেকে কতটুকু আসবে, 40/2 মিলিমোল আসবে ভাই। এটা 2 মোল থেকে 1 মোল আসে, 40 মিলিমোল থেকে 40/2 মিলিমোল আসবে, খুবই ইজি, 20 মিলিমোল। সো এটা একটা বাফার, কারণ এখানে কি আছে, অ্যাসিড আছে, সাথে আছে সল্ট। সো আমরা জানি কি পিএইচ ইজ ইকুয়াল টু pKa প্লাস log10 বেস সল্ট বাই অ্যাসিড, সল্ট বাই অ্যাসিড। সো pKa এখান থেকে বের করে ফেলতে পারবা না, pKa ইজ ইকুয়াল টু -log10 বেস Ka বা 10⁻⁵, সো মাইনাসটার সামনে এসে বললো 5, সো pK এর ভ্যালু হলো 5, সো 5 প্লাস log10 বেস, সল্টের পরিমাণ কত 20, অ্যাসিডের পরিমাণ কত 5। এটা কি ভুল হয়েছে, হইতে পারে ভুল। সো আমাদের কি করা লাগবে, ডাবল চেক করা লাগবে, এখানে সল্ট না কিন্তু এখানে কি থাকা লাগবে,
কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। সো এখানে অক্সালেট আয়ন, আচ্ছা Na2C2O4 একটা থেকে আসে অক্সালেট কয়টা, 2Na+, দুইটা সোডিয়াম আসে আর একটাই অক্সালেট আসে, মানে অক্সালেটের সংখ্যা, অক্সালেটের ঘনমাত্রা আর সল্টের অক্সালেটের মোল সংখ্যা আর সল্টের মোল সংখ্যা সেম, এই কারণে আমি এটা অ্যাপ্লাই করে দিতে পারতেছি। ঠিক আছে, 5 প্লাস log 10 বেস 20/5, সেখানে হয়ে গেছে 5.6। ওকে ওকে, পরে কোয়েশ্চেন। এখানে তোমার বলছে 0.5 m 100 ml এবং 1 m 20 ml NaOH দ্রবণের পিএইচ কত। সো পিএইচ বের করতে বলছে, সেখানে 0.5 m 50 ml আছে। সো আমাদের NCH3COOH এর মোল সংখ্যা কত, আমাদের 0.5 × 10 50 মিলিমোল, 50 মিলিমোল, এবং NaOH এর হলো 1 × 20 বা আমরা বলতে পারি 20 মিলিমোল। তাহলে এখানে রিঅ্যাকশনটা কি হবে, CH3COOH এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া হবে, উৎপন্ন হবে CH3COONA প্লাস পানি। সো শুরুতে ইনিশিয়ালি আমাদের অক্সালিক অ্যাসিডের অ্যাসিডিক অ্যাসিডের মোল সংখ্যা 50 মিলিমোল আর এটা হলো 20 মিলিমোল, এখনও লবণ উৎপন্ন হয় নাই। সো এরপর সাম্যাবস্থায় এক মোলের সাথে বিক্রিয়া করবে 50 মিলিমোল, 50 মিলিমোলের সাথে বিক্রিয়া করবে, এখানে আছে 20 মিলিমোল, মানে ওই আগে শেষ হয়ে যাবে, এর মানে কম আছে আগে শেষ হয়ে যাবে। লিমিটিং বিক্রিয়ক, সব কিছু লিমিটিং বিক্রিয়কের সাপেক্ষে হিসাব করতে হয়। 1 মোলের সাথে 1 মোল, 20 মোলের সাথে 20 মোল, তো এখানে কয় মোল বিক্রিয়া করবে, 20 মিলিমোল বিক্রিয়া করবে। সো এই যে 50 মিলিমোল ছিল, 20 মিলিমোল বিক্রিয়া করছে, আছে কত, 30 মিলিমোল। ওকে, 20 মিলিমোল ছিল, 20 মিলিমোল পুরাটাই বিক্রিয়া করবে, আছে কত, 0, মানে এভাবে লিখতে পারি 20 - 20 which is 0। অন্যদিকে 1 মোল থেকে 1 মোল লবণ আসে, 20 মিলিমোল থেকে 20 মিলিমোল লবণ আসবে। বুঝতে পারছো? এই যে তাহলে এটা কি আছে, এই যে অ্যাসিড আছে এবং এর অনুবন্ধী ক্ষার বা সল্ট আছে। সো এবার আমরা কি লিখতে পারি, ডাইরেক্ট লিখতে পারি যে pH = pKa + log 10 বেস n salt by n acid। সো pKa, এখানে k এর ভ্যালু 1.8 × 10⁻⁵ দিয়ে রাখছে, সো মাইনাস log 10 বেস 1.8 × 10⁻⁵ which is 4.74। সো এখান থেকে pKa পেয়ে গেছি 4.74। সো 4.74 প্লাস log 10 বেস সল্ট কতটুক আছে 20 মিলিমোল এমনিই কাটা, সো প্যারা নাই, 20/30 4.57। ওকে, এবার বলছে দ্রবণে অতিরিক্ত 0.1 m 10 মিলিলিটার HCl অ্যাড করলে পিএইচ কত হবে। দিস ইজ আ গুড কোয়েশ্চেন, এটা একটু ট্রাই করতে হবে। ওকে, সো আমি আগের কোয়েশ্চেন থেকে কি জানি, আমি জানি সল্টের পরিমাণ কত, এই যে এন অ্যাসিড হলো আমাদের 30 মিলিমোল, এন সল্ট হলো 20 মিলিমোল। এন সল্ট কি ভাইয়া, 20 মিলিমোল। সো এইখানে বেসিক্যালি কি হবে জানো, এখানে এই যে 0.1 m আর 10 মিলিলিটার HCl আমি অ্যাড করছি, তাহলে H প্লাস আমি কতটুকু অ্যাড করছি ভাই, এক্সট্রা H প্লাস আমি কতটুকু অ্যাড করছি একটু মানে বলতে পারবা। H প্লাস আমি অ্যাড করছি হলো 0.1 × 10, সো উইচ ইজ 1 মিলিমোল অ্যাড করছি, 1 মিলিমোল আমি H প্লাস কি করছি, অ্যাড করছি। সো তখন পিএইচ কি হবে জানো, এই যে H প্লাস হলো আমাদের অ্যাসিডের মোল সংখ্যা বাড়াবে, সল্টের মোল সংখ্যা কমাবে। দেখো এই যে কি করবে, এই যে CH3COOH ওই হলো অ্যাসিডের পরিমাণ বাড়াবে, তাই না, কি করবে দেখো CH3CO-, এই যে দ্রবণে কি আছে, CH3CO- আছে, অ্যাসিড কি করবে, H প্লাসের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে CH3COOH, উৎপন্ন করবে কি CH3COOH, এক্সট্রা যে H প্লাসগুলি। তো শুরুতে কি ছিল, ইনিশিয়ালি তো ওই অ্যান সল্টের পরিমাণ ছিল, তাই না, এটা ছিল অ্যান সল্ট আর এটা ছিল অ্যান অ্যাসিড। সো ওই ছিল ধরো NH প্লাস। ওকে, H প্লাস কি করবে, এই যে সল্টের সাথে বিক্রিয়া করবে, সো সল্টের সাথে বিক্রিয়া করলে কি হবে,
দেখো এটার এক মোলের সাথে এর এক মোল বিক্রিয়া করে এটার এক মোল উৎপন্ন হইতেছে, তাহলে এখানের এইচ প্লাস পরিমাণ এটার সাথে বিক্রিয়া করে কি হবে NH প্লাস পরিমাণ কমাবে। সো বেসিক্যালি কি হবে দেখো, শুরুতে ছিল এন মোল, ধরো n মাইনাস এন, জিরো হয়ে যাবে, মানে পুরাটা শেষ হয়ে যাবে। আর এখানে কি হবে, এই যে সল্টের সাথে রিয়াক্ট করবে ওই, তো সল্টের পরিমাণও তো কমাবে ভাই, ওর এক মোলের সাথে ওর এক মোল বিক্রিয়া করে শেষ হয়ে যাবে। সো এন মোলের সাথে এটার এন মোল বিক্রিয়া করবে। সো এন মোল যদি বিক্রিয়া করে তাহলে টোটাল থেকে এন মোল কমবে, আর এখানে কি হবে এন মোল উৎপন্ন হবে। সো আগে ছিল এন অ্যাসিড পরিমাণ, এখন আবার এন মোল যুক্ত হয়েছে, NH প্লাস পরিমাণ যুক্ত হয়েছে। সো এই যে এবার কি হবে, CH3COH এর পরিমাণ এটা, আর CH3COH মাইনাসের পরিমাণ এটা। সো বেসিক্যালি এখানে হবে pH ইজ ইকুয়াল টু pKa প্লাস লগ 10 বেস। অ্যাসিড কি করে সল্ট কমায়, বা তুমি বলতে পারো বেস কমায়। এই যে অ্যাসিড অ্যাড করলাম ওই কি করতেছে, বেস কমাইতেছে। এটারে কি বলি আমরা, কনজুগেট বেস বলি না, অনুবন্ধী ক্ষার বলি, আর এটার আমরা বলি অ্যাসিড। সো একটা জিনিস ঠান্ডা মাথায় খেয়াল করো, এইচ প্লাস ক্ষার কমাইতেছে, ক্ষার কি করতেছে কমাইতেছে, আর অ্যাসিড কি করতেছে বাড়াইতেছে। সো এইটাই হবে যে ওই ক্ষার কমাবে। এই যে উপরে কি ছিল সল্ট বা ক্ষার ছিল, ক্ষার কমাইছে, আর এখানে অ্যাসিড বাড়াইছে। বুঝতে পারছো? সো এই যে কইরা ফেলো, 4.744 বা 4.74ই রাখি, প্লাস লগ 10 বেস। সল্ট কত ছিল 20, 20 মাইনাস 1, 30 প্লাস 4.74 প্লাস লগ 10 বেস 19/29, 4.55। pH হালকা পরিমাণে কমছে, 5.7 থেকে 5.5 হয়েছে। বুঝতে পারছো? ভালো ছিল কোয়েশ্চেনটা, যে কি করে অ্যাসিড কি করে বেজের পরিমাণ কমায়, অ্যাসিডের পরিমাণ বাড়ায়। এই যে বেজের পরিমাণ কমাইছে, অ্যাসিডের পরিমাণ বাড়াইছে। সিম্পল সিম্পল। পরে কোয়েশ্চেন দেখি, এটা হলো আমাদের ছিল এ নাম্বার কোয়েশ্চেন। বি নাম্বার বলছে যে অতিরিক্ত OH মাইনাস অ্যাড করলে কি হবে pH। এটাও খুবই সিম্পল জিনিস, যে এবার আমি কি করতেছি OH মাইনাস অ্যাড করতেছি, OH মাইনাস অ্যাড করতেছি। সো OH মাইনাস কি পরিমাণ অ্যাড করছি, 0.1 ইন্টু 1 ইন্টু 10, বেসিক্যালি 1 মিলিমোল, 1 মিলিমোল অ্যাড করছি, 1 মিলিমোল আমি কি করছি অ্যাড করছি। এবার ক্ষার কি করবে ভাই, ক্ষার হলে অ্যাসিডের সাথে বিক্রিয়া করবে, আর অ্যাসিড হলো কনজুগেট বেসের সাথে বিক্রিয়া করতেছিল। সো এবার কি হবে দেখো, আগেরটা না বুঝলে এটা বুঝবা। কি হবে এখানে CH3COOH, এই OH মাইনাসের সাথে রিঅ্যাক্ট করবে, রিঅ্যাক্ট করে উৎপন্ন করবে CH3COO মাইনাস প্লাস H2O। বুঝতে পারতেছো? সো এখানে ছিল N অ্যাসিড, আর এখানে হলো NOH মাইনাস, আর এখানে হলো N সল্ট। N সল্ট বলা ঠিক না ভাই, আমার কনজুগেট বেস বলতে ইচ্ছা করে। ওকে, N সল্ট। তো এটার এক মোলের সাথে বিক্রিয়া করে এক মোল এটা উৎপন্ন করে। তাহলে N মোল কি করবে, N মোলের সাথে বিক্রিয়া করবে। সো শুরুতে ছিল N মোল, সো N মোলই যদি বিক্রিয়া করে ফেলে তাহলে N মাইনাস N বা জিরো হয়ে যাবে, OH মাইনাসের পরিমাণ জিরো হয়ে যাবে। আর এইখানে কি হইতেছিল, এখানে শুরুতে আছে N অ্যাসিড পরিমাণ, সো বিক্রিয়া করছে কত, এই যে NOH মোল পরিমাণ, তো NOH মোল পরিমাণ হ্রাস পাবে এখান থেকে। আর এখানে এক মোল থেকে এক মোল উৎপন্ন হয়, তো N মোল থেকে N মোল উৎপন্ন হবে। তো শুরুতে কি ছিল, শুরুতে ছিল হলো আমাদের N সল্ট পরিমাণ, সো কি হয়েছে আরও N পরিমাণ উৎপন্ন হয়েছে। সো এই যে NOH মাইনাস যোগ হয়ে যাবে এবার। সো বেসিক্যালি এবার কাহিনীটা হয়ে যাবে উল্টা, ক্ষার অ্যাড করলে কনজুগেট বেসের পরিমাণ বাড়ে, ক্ষার অ্যাড করলে ক্ষারের পরিমাণই বাড়বে। এটার আমরা কি বলতাম, অনুবন্ধী ক্ষার না। ক্ষার যোগ করলে ক্ষারের পরিমাণ বাড়তেছে, অ্যাসিডের পরিমাণ কমতেছে। তো এবার কি হয়ে যাবে, এই সল্টের সাথে যোগ হবে প্লাস NOH মাইনাস, এখানে অ্যাসিডের সাথে বিয়োগ হয়ে যাবে। এটা ডাইরেক্ট করা যায়, বুঝছো? এগুলি বিক্রিয়া দেখাবা না পরীক্ষার হলে ভাই, ডাইরেক্ট করবা। সো অ্যাসিড বাড়ে ক্ষার কমে, ক্ষার বাড়ে অ্যাসিড কমে। এখানে কি ক্ষার বাড়তেছে, কারণ সল্ট দিন শেষে ক্ষার, কনজুগেট বেস এটা। ওকে, সো করো 20 প্লাস 1, 30 মাইনাস 1। ও এখানে তো আমাদের ইয়া হবে 31, আচ্ছা হোয়াট এভার। ওই একই 4.5। ওকে, তো করো।
21, 29। এবার দেখো পিএইচ কিন্তু 4.6 হয়ে গেছে, পিএইচ বাইরে গেছে, পিএইচ বাইরে গেছে। দেখো শুরুতে নর্মালি পিএইচ ছিল 4.57, পিএইচ ওএইচ মাইনাস অ্যাড করার পর বাড়ছে, কিন্তু কি অল্প পরিমাণে বাড়ছে না, যতটুকু বাড়ার কথা ছিল ভাই ভয়াবহ পরিমাণে বাড়ার কথা ছিল, কিন্তু তত পরিমাণে বাড়ে নেই। বুঝতে পেরেছো? ভালো কোশ্চেন। ওকে, এবার আমরা ওই সেম কোশ্চেনটা এবার আমরা ক্ষারীয় বাফারের জন্য করব। সো ক্ষারীয় বাফারের জন্য করি, আসো ক্ষারীয় বাফার। সো আবারও এটার পিএইচ বের করার জন্য আমার কি লাগবে, এই ঠিক আছে, এখানে কেবি দেওয়া থাকবে, সরি কেবি হবে এখানে। সো আমাদের এন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর মোল সংখ্যা কত, 0.5 × 100 উইচ ইজ 50 মিলিমোল, তাই না? আর সোডিয়াম হাইড্রোক্সাইডের পরিমাণ কত, 1 × 20 উইচ ইজ 20 মিলিমোল, তাই না? সো এই যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড না রে ভাই, HCl হবে, HCl হবে, সরি এখানে HCl হবে। সো এই যে বিক্রিয়া, এবার HCl, এদের বিক্রিয়া উৎপন্ন হবে অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস কত, প্লাস পানি, পানি। তো শুরুতে আমাদের ক্ষার আছে কত, 50 মিলিমোল, আর অ্যাসিড আছে হলো 20 মিলিমোল, আর ওরা এখন উৎপন্ন হয় নাই, 0 0। সো সাম্যাবস্থায় কী হবে, 1 মোল থেকে 1 মোল, 20 মোল থেকে 20 মোল। সো 20 মোল এখানে বিক্রিয়া করবে, 20 - 20 0 মিলিমোল, আর এখানে 50 থেকে 20 গেলে কত থাকবে, 30। এটা 1 মোল থেকে 1 মোল উৎপন্ন হবে, 20 মিলিমোল থেকে 20 মিলিমোল উৎপন্ন হবে। এটা হলো আমাদের সল্ট, এটা হলো আমাদের বেস। তো এবার কি হবে, আমরা হেন্ডারসন-হেসেলবাখ ইকুয়েশন মাইরা দিলে POH ইজ ইকুয়াল টু PKB প্লাস log 10 বেস সল্ট বাই বেস, সল্ট বাই বেস, সল্ট না, এখানে কি হবে, এখানে হলো কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। সো এখানেও PKB এর ভ্যালু কিন্তু দেখেই বলতে পারতেছো 4.74ই হবে। কিভাবে, ওই যে মাইনাস log 10 বেস কেবি করলে 4.74। সো 4.74 প্লাস log 10 বেস, সল্ট কি পরিমাণ আছে, সল্ট আছে 20 মিলিমোল, আর অ্যাসিড আর বেস আছে কত, বেস আছে হলো 30। কিরে গায়েব হয়ে যেতেছে কেন? 4.74 প্লাস log 10 বেস 20/30 which is 4.56। সো আমার তো পিএইচ বের করতে বলছে, তুমি পিএইচ বের করে বসে আসো কেন ভাই? পিএইচ হয়ে যাবে হলো 14 মাইনাস, কারণ আমরা জানি পিএইচ প্লাস পিওএইচ এর ভ্যালু হলো 14। তো সেখান থেকে কিন্তু পিওএইচ এর ভ্যালু হবে 14 মাইনাস পিএইচ, পিএইচ এর ভ্যালু হয়ে যাবে 14 মাইনাস পিওএইচ। সো 14 মাইনাস অ্যান্সার 9.43 পিএইচ এর ভ্যালু বের করে ফেলছি। সো ক্ষারীয় হয়েছে। এবার তোমারে বলছে যে এই যে দ্রবণে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড অ্যাড করলে কি হবে। সো দ্রবণে অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যদি অ্যাড করো, তাহলে আমরা ক নাম্বারটা একটু দেখি, ক নাম্বারটা একটু দেখি। ক নাম্বারটা একটু দেখি, দেখো এখানে আমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি। সো সালফিউরিক অ্যাসিড থেকে H প্লাস কত আসবে, 2 × N সালফিউরিক অ্যাসিড। 1 মোল সালফিউরিক অ্যাসিড থেকে 2 মোল H প্লাস আসে, তাহলে 2 N মোল থেকে আসবে কি 2 × N মোল। সো 2 × সালফিউরিক অ্যাসিডের মোল সংখ্যা কি, SB করো 0.1 × 10, বা আমরা বলতে পারি 2 মিলিমোল আসছে কিন্তু এখানে। খবরদার, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে করবে না ভাই, ওরা ডাইরেক্ট অ্যাসিডের ফর্মুলা মাইরা দিবে ভাই, H প্লাস হবে কিন্তু এখানে, H প্লাস হবে কিন্তু, ওকে। আচ্ছা, সো এইবার আমি ডাইরেক্ট পিকেবি এর ফর্মুলা অ্যাপ্লাই করে দিব। পিওএইচ এর ফর্মুলা হয়ে যাবে পিকেবি প্লাস log 10 বেস, উপরে কি ছিল, সল্ট বাই বেস। সো H প্লাস অ্যাড করলে বেসের ভ্যালু কমে না বাড়ে? হ্যাঁ, এই যে আমরা যে সল্ট বলতেছি বারবার, এখানে কি ওই হলো ক্ষারীয় বাফার। সো কনজুগেট অ্যাসিড ডিভাইডেড বাই বেস, কনজুগেট অ্যাসিড ডিভাইডেড বাই বেস না, দিন শেষে হইতো অ্যাসিড।
সো H প্লাস যদি অ্যাড করো অ্যাসিডের পরিমাণ বা এখানে সল্টের পরিমাণ বাড়বে, কারণ এখানে সল্টটা কি, সল্টটাই হলো কনজুগেট অ্যাসিড, সো এখানে NH প্লাস হবে, আর বেজের পরিমাণ কমবে -NH প্লাস। শেষ। 4.74 প্লাস লগ 10 বেস, কনজুগেট অ্যাসিড 50, সরি অ্যাসিড হলো 20 প্লাস 2 মোল, আর এখানে বেজের হলো 50 মাইনাস 2, 4.74 প্লাস লগ 10 বেস 20 প্লাস 2 50 মাইনাস 2, কারণ অ্যাসিডের পরিমাণ বাড়বে ভাই, ওই কনজুগেট অ্যাসিড, সল্ট এখানে কনজুগেট অ্যাসিড। ঠিক আছে, আসছে কত 4.4, আর পিএইচ হয়ে যাবে হলো 14 মাইনাস পিওএইচ, সো 14 মাইনাস 4.4 9.6। দেখছো পিএইচ কি হয়েছে, কমছে H প্লাস অ্যাড করার কারণে। হয় 9.44, আর এখানে পিএইচ তো বাড়ার কথা না ভাই। সালফিউরিক অ্যাসিড অ্যাড করছি, কনজুগেট অ্যাসিড, কনজুগেট অ্যাসিড হলো আমাদের, আরে এটা HCl কেন, ও না সল্ট 20-30 ঠিকই আছে। এটা হলো সল্ট, এন্ড বেস, সো সল্ট হলো আমাদের 20 মিলিমোল, সল্ট মানে হলো কনজুগেট অ্যাসিড, আর এখানে বেস 30 মিলিমোল, আর H প্লাস 2 ইন্টু NH2SO4 2 ইন্টু 1 2 মিলিমোল। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। এই তো এবার হয়ে গেছে 4.63, 14 মাইনাস অ্যান্সার, এই যে দেখো পিএইচ এর মান কমে গেছে 9.364, পিএইচ এর মান কি হয়ে গেছে, কমে গেছে। সো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন কি বলছে আমাদের, ক নাম্বার করলাম, এবার খ নাম্বার করি, ক নাম্বার করলাম, এবার আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারে কি বলছে, আমাদের সবই সেম আছে, জাস্ট আমি দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করছি। সো এবার কি হবে, NOH মাইনাস হবে, NOH মাইনাস ইজ ইকুয়াল টু 0.1 ইন্টু 10 উইচ ইজ 1 মিলিমোল, কারণ এখানে আসলে 1 মোল NaOH থেকে 1 মোলই আসে। সো এবার কি করবা, এই যে অ্যাসিড কি হবে, অ্যাসিড কমবে, এবার অ্যাসিড কমবে, এই যে মাইনাস NOH মাইনাস, অ্যাসিড কমবে, ক্ষার বাড়বে, ক্ষার বাড়বে, শেষ শেষ। এখানে কি করবা, 20 মাইনাস 1 30 প্লাস 1, শেষ শেষ। এবার এই যে পিওএইচ এর ভ্যালু পেয়ে গেছি 4.74 প্লাস লগ 10 বেস, আর 20 minus 1 divided by 30 plus 1, so 4.52, 4.527, so 14 মাইনাস অ্যান্সার যদি করো 9.47, দেখছো পিএইচ বাইরে গেছে, পিএইচ বাইরে গেছে, অল্প পরিমাণে বাড়ছে বাট বাড়ছে। বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এবং লাস্ট একটা ম্যাথ দিয়ে যাই আমরা, দেখি কোশ্চেন দেখি, হ্যাঁ 0.5 m 100 মিলিলিটার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে 1 m 20 মিলিলিটার সালফিউরিক অ্যাসিড, তখন পিএইচ কত হবে, তাই না? আর এখানে বলে দিছে কেবি 1.8 × 10⁻⁵। লাস্ট বাট নট লিস্ট শেষ করে ফেলি, চলো। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শুরুতে আছে আমার 50 মিলিমোল, সালফিউরিক অ্যাসিড শুরুতে আছে আমার
20 মিলিমোল। বিক্রিয়া হয়ে উৎপন্ন হবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, সরি অ্যামোনিয়াম সালফেট, আর উৎপন্ন হবে 2 অণু পানি। সো এখানে আমার দেওয়া লাগবে 2, তাই না? সো ইনিশিয়ালি এখানে 2 মোল 1 মোলের সাথে বিক্রিয়া করে, 50 মোল 25 মোলের সাথে বিক্রিয়া করে, কিন্তু এখানে 25 আছে, এখানে 20 আছে। এর মানে এটা হলো লিমিটিং বিক্রিয়ক। সো লিমিটিং বিক্রিয়ক থেকে সব কিছু হিসাব করবা। হ্যালো হ্যালো, লিমিটিং বিক্রিয়ক থেকে সব কিছু হিসাব করো যে 20 মিলিমোল থেকে 1 মিলিমোল 1 থেকে 2 আসে, 1 মোল থেকে 2 মোল আসে, 20 মোল থেকে 40 মোল আসে। তাহলে এখানে কি হইতেছে, 40 মোল বিক্রিয়া করতেছে, 50 মোল থেকে 40 মোল যদি বিক্রিয়া করে থাকে 10 মিলিমোল। আর এখানে 20 মিলিমোল ছিল, 20 মিলিমোলই বিক্রিয়া করে ফেলছে, সো এখানে হয়ে যাবে 0 মিলিমোল। 1 মোল থেকে 1 মোল উৎপন্ন হয়, 20 মোল থেকে 20 মিলিমোল উৎপন্ন হবে। খুবই খুবই স্বাভাবিক জিনিস। ওকে, সো এটা হলো আমাদের সল্ট এবং এটা হলো আমাদের বেস। সো আমরা সুন্দর মতো পিওএইচ মাইরা দিই। পিওএইচ হ্যান্ডারসন হ্যাসেলবাখ ইকুয়েশন, পিকেবি প্লাস লগ 10 বেস সল্ট। সল্টের পরিমাণ কত? 20 ডিভাইডেড বাই 10। এবং এখানে অনেক বড় ভুল করে ফেলছো। হ্যাঁ, সল্টো পাসো বেস অলসো, এটা হবে না, হবে না। এটা কেন হবে না? বিকজ সল্ট না রে ভাই, কনজুগেট বেস লাগবে। এটা হলো সল্টের পরিমাণ। সো আমরা দেখবো এই যে NH4 2 সালফেট, 1 মোল থেকে আসে 2 মোল অ্যামোনিয়া, এটা হলো আমাদের সল্ট। দিস ইজ দ্য দিস ইজ হলো কনজুগেট বেস। সব কিছু হিসাব কি দিয়ে করতে হয় ভাই? অনুবন্ধী খাত দিয়ে করতে হয়। সো এটার 1 মোল থেকে এটা 2 মোল আসে, এটার 1 মোল থেকে এটা 2 মোল আসে, তাহলে এটা 20 থেকে এটার কত আসবে? 40 আসবে। ইয়েস। সো এটা বলতে হবে যে এখানে হবে NCB ইজ ইকুয়াল টু 2 ইন্টু N সল্ট। সেখানে 2 ইন্টু 20 ইজ ইকুয়াল টু 40 মিলিমোল। সো এবার হয়ে যাবে POH PKB প্লাস লগ 10 বেস 40/10, 40/10। শেষ খেলা। 4.74 প্লাস লগ 10 বেস 40/10 which is 5.34. pH is equal to 14 minus POH. So 14 minus answer 8.66. বুঝতে পারছো সবাই? সো থ্যাংক ইউ সো মাচ সবাইকে আজকের মতো ক্লাস করার জন্য। সবাইকে আসসালামু আলাইকুম।